ভাইয়া আমি এখন কি করব? ড্যাড জানলে তো আমাকে মেরে ফেলবে। আমি ওনার সাথে রাত কাটিয়ে ফেলছি। ভাইয়া প্লিজ তুমি রেগে যেও না। আমি আপুর সাথে এসব করতে চাই নাই। আমি তো বুঝি না এটা ভাবি। আমি তো ভাবছি এটা আমার বউ। আরে ধ্যাত, তোকে আমি কি বলবো? আমি নিজে তো ভুল করে ফেলেছি। আমি তো তোর হবু বউয়ের সাথে। কি? নোভা তুমিও? আপু, আমি তো বুঝতে পারি নাই। আমি কি জানতাম এটা আমার হবু বর না? ভাইয়া তুমি এত ছোট মেয়ের সাথে এসব কিভাবে করলে? তুমি তো দেখি অনেক খারাপ। নয়নের কথা শুনে রাফি ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। নয়নকে বলল, থাপ্পড় মারবো? আমি কি ইচ্ছে করে করছি নাকি? তোদের যেভাবে হয়েছে আমাদেরও। ভাইয়া আপুকে তো তুমি আগে দেখেছো। আমার ভুল হতে পারে। আমি তো আমার হবু বউকেও দেখি নাই। তোমারটাও না। নেশার করে কি বুঝছি নাকি এটা আমার হবু বউ না? আর তার থেকে বড় কথা, আমাদের চারজনের নেশা একসাথে কিভাবে হইল? হুম, আমিও সেটাই ভাবছি। একসাথে তো সবার এমন হওয়ার কথা না। আমাদের মনে হয় কেউ আমাদের ড্রিঙ্কসে কিছু মিশিয়ে দিয়েছিল। আপু, সাকিব ভাইয়াকে দেখলাম। তুমি যখন আমার হবু বরের রুম থেকে বের হইলে তখন দেখি সাকিব ভাইয়া রাগে গজগজ করতে করতে চলে গেল। পরে রুমে এসে দেখি তোমাদেরও সেম অবস্থা। আমারটা বুঝলাম ওই সাকিব কিছু করেছে। তোদের দুজনেরটা কে করলো? খুঁজতে হবে, কেউ তো ইচ্ছে করে এমন করছে। যাই হোক ওইটা বাদ দাও। এখন আমরা কি করব? আমার তো কেমন লাগছে। নদী আর রাফি ভাবতে লাগলো। নোভার দিকে তাকালো, আর একবার নয়নের দিকে তাকালো। নোভা আর নয়ন দুজন নখ কামড়াচ্ছে। দুজন বাচ্চাদের মতো তাকিয়ে আছে। নদী রাফির দিকে তাকালো। নদী বলে, নোভা রাফিকে তোমার কি মনে হইল? একদম ফার্স্ট ক্লাস। ধ্যাত, আমি ওইটা বুঝাই নাই। আমি বলতে চাচ্ছি যে ওকে তোমার কেমন লাগছে? ভালো লেগেছে। উনি হ্যান্ডসাম, স্মার্ট, গুড লুকি। নোভার কথা শুনে রাফি কিছুটা নড়েচড়ে উঠল। নদী বলে ওঠে, রাফি তুমি কি বলো? দেখো, আমরা যেভাবে যাই করি না কিনা, আমি নয়নকে বিয়ে করব, তোমাকে করব না। আমিও তোমাকে করব না। নয়ন, তোর নদীকে ভালো লাগছে। নয়ন লজ্জায় মাথা নেড়ে বলল। যা রোমান্টিক, আর কি বলবো। নয়ন লজ্জায় লাল হয়ে গেল। নোভা, নদী, রাফি ওর দিকে তাকিয়ে থাকলো। রাফি নয়নের মাথায় থাপ্পড় দিয়ে বলল, চুপ কর ফালতু। বড় ভাইয়ের সামনে কিভাবে কথা বলতে হয় জানোস না নাকি? আমি কি করলাম? তুমি তো বললে। নদী, তাহলে আমাদের উচিত পার্টনার চেঞ্জ করার। কিন্তু ড্যাড জানলে তো মেরে ফেলবে। কারণ নদীর সাথে তোমার বিয়ে, আর আমার সাথে নোবার। ওইটা পরে সাবজেক্ট। তুই কি নোভাকে বিয়ে করতে চাচ্ছিস নাকি? না মানে? তাহলে কথা কম বল। আমি যাকে প্রথম স্পর্শ করছি আমি তাকে বিয়ে করব। আমিও নয়নকে বিয়ে করব। আমার প্রথম যে আমি ওকে, তাকেই বিয়ে করব, দ্বিতীয় কাউকে না। চলো আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে নেই। হুম, এইটাই গুড আইডিয়া হবে। বাট আপু, মম তো রেগে যাবে। ওইসব নিয়ে আমি ভাবি না। চলো, কোনটা ভালো হবে সেটাই করব। চারজন ওইখান থেকে বের হয়ে গেল। চারজন গাড়িতে উঠে সোজা কাজী অফিসে চলে গেল। কাজী অফিসে গিয়ে বিয়ে করে নিল। রাফির সামনে বসলে নোভা রাফির সাথে না বসে নদীর সাথে বসতে গেলে নয়ন বলে ওঠে, এই নোবা, তুমি যাও ভাইয়ের কাছে বসো। আমি আমার বইয়ের কাছে বসবো। না, আমি আমার আপুর কাছে বসবো। দুজন নদীকে নিয়ে টানাটানি করতে লাগলো। নদী কোন দিকে যাবে বুঝতে পারছে না। নদী বলে ওঠে, ওয়েট, তিনজন একসাথে বসবো, আসো। নদী দুজনের মাঝখানে বসে চিপায় পড়ে গেল। দুজন নদীকে দুপাশ থেকে ধরল। নয়ন বলে ওঠে, আমার বউ আমি ধরছি, ঠিক আছে? তুমি তোমার হাজব্যান্ডকে গিয়ে ধরো না। আমাদের মাঝে কেন কাবাবের হাড্ডি হচ্ছ? তুমি আমার আর আপুর মাঝে এসেছো। তুমি জানো না আমার আপুকে ছাড়া আমি থাকতে পারি না? এত বড় হয়ে গেছো, এখন আর এসব পাগলামি করে লাভ নাই। আমার বউ, আমি তার সাথে পাগলামি করব, যা ইচ্ছা তাই করব। আপু, নয়ন, নোভা থামো। আপু, তুমি আমাকে। কথাগুলো বলে কান্না করতে গেল। সাথে সাথে নদী জড়িয়ে ধরে বলে, সরি বনু, কান্না করো না, আসো আমার বুকে আসো। বউ আমাকেও একটু নাও। নদী রাগী লোক নিয়ে তাকালে নয়ন তার কাছে গেল না। নদী মনে মনে হাসতে লাগলো। নোভা নয়নের মুখ দেখে বলে, আপু, ওকেও নাও, ও রাগ করেছে। এ দুজন থামবে। নদী, আমি একটু টেনশন করছি। তোমার মম আর আমার ড্যাড তো বিজনেসের জন্য তোমার সাথে আমার বিয়ে ঠিক করছে, বাট দুজন উল্টাপাল্টা করছে। এখন কি করব? তোমার বোন তো ছোট মানুষ।
একটা কাজ করা যায়, ওদের সামনে তোমরা হাজব্যান্ড ওয়াইফের পরিচয় দিবে আর আমরা দিব হাজব্যান্ড ওয়াইফের। সবাই তো আলাদা থাকবো, ডেট আর মম তো জানবে না কে কার সাথে থাকছে কি করছে। নয়নের কথা শুনে রাফি নদীর পিছনে তাকালে নয়ন লজ্জায় বলে, থাপড় দেওয়ার দরকার নাই, মাথায় আইডিয়া আসলো আর বললাম। আইডিয়াটা ভালো, বাট মেয়েটা ধরা পড়লে খুন করে ফেলবে আমাদের। তাহলে কি করবে তোমরা ভাবো, আমি আর নবা তোমাদের কথা মতো থাকবো। আপু চকলেট খাবো। নদী ওর ব্যাগ থেকে চকলেট বের করলে নয়ন লোভী চোখে দেখলে নদী ওকে একটা দিল। নয়ন খুশি হয়ে নদীর কপালে গালে চুমু দিয়ে বলল, থ্যাংক ইউ বউ। নয়নের কাণ্ড দেখে নদী মনে মনে খুশি হলেও পাত্তা দিল না। নদী রাফিকে বলল, সত্যিটা বলা উচিত, কারণ আমি তোমার বউ পরিচয় দিলে আমাদের পার্টি জয়েন হওয়া লাগবে। মিটিং সব জায়গায় সবাই জেনে যাবে, বাট এইভাবে সবাইকে মিথ্যা বলা যাবে না। একটা মিথ্যা বললে এর সাথে হাজারো মিথ্যা বলতে হবে, তার থেকে সব সত্যি বলা ভালো। ঠিক বলছো। দুজন কথা বলতে বলতে পৌঁছে গেল। চারজন বাসার ভিতরে গিয়ে গাড়ি থেকে নেমে যেতে লাগলো। বাসার ভিতরে ঢুকলো চারজন, সালাম দিয়ে যে যার পার্টনারের সাথে বসলো। নদীর মম আর নয়নের মম ড্যাড অবাক হয়ে তাকালো। নয়নের ড্যাড বলল, না ড্যাড, আমরা ঠিকভাবে বসেছি। ড্যাড, আমাদের মিস্টেক হয়ে গেছে। না ড্যাড, আমরা ঠিকভাবে বসেছি। মানে ড্যাড, আমি নোবাকে আর নয়ন নদীকে বিয়ে করেছি। রাফির কথা শুনে তিনজন একসাথে বলে উঠল, কি? মম, আমাদের মাঝে কিছু ভুল হয়েছিল, যার কারণে আমরা এইভাবে বিয়ে করতে বাধ্য হয়েছি। মাথা খারাপ হয়ে গেছে তোমাদের। নোভা তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। নোভার ভিতরে একটু ম্যাচুরিটি নেই। তোমার পার্টনারের ভিতরে ম্যাচুরিটি থাকবে। আমাকে কোনো কিছু না বলে এইসব কীভাবে করলে? ড্যাড, কিভাবে বলবো? ড্যাড, আমাদের চারজনের ড্রিঙ্কসে কেউ কিছু মিশিয়ে দিয়েছিল। আমরা চারজন ভুল জায়গায় উল্টাপাল্টা করে ফেলছি। তার জন্য আমরা নিজেদের সঙ্গী পাল্টিয়ে ফেলেছি। কি এইসব কি যাতা বলছো? একসাথে চারজনের ড্রিঙ্কসে কিছু মিশিয়ে কারো কি লাভ? জানি না। এই বিয়ে আমি মানতে পারছি না। মানবে না মানে কি? আমার মেয়েকে আপনি কি ভাবছেন? ওদের বিয়ে যখন হয়ে গেছে সেখানে আর কি করার? আর তোমাদের বলছি, আমাদেরকে না জানিয়ে কিভাবে একা বিয়ে করলে? মম, যেটা ঠিক মনে হয়েছে সেটাই করেছি। ড্যাড, আমি নোবাকে ম্যাচিউর করব, আমার উপরে বিশ্বাস রাখতে পারেন। রাফি যখন বলেছে বিষয়টা মেনে নেওয়া ভালো। ওকে, আমি সময় দিলাম, না হইলে আমি নোভাকে তোমার বউ হিসেবে মানব না। ওকে। যাও, চারজন ফ্রেশ হয়ে নাও। ডেট, আমাকে একটু বের হতে হবে। যাও। নয়ন নদীকে হুট করে কিস করে চলে গেল। কেউ না দেখলেও নদীর মমের চোখে পড়লে উনি লজ্জায় অন্যদিকে চোখ সরিয়ে নিল। কাজের লোক নদীকে নয়নের রুমে নিয়ে গেল। নয়নের রুমে গেলে নদী অবাক হয়ে ওর রুমটা দেখতে লাগলো। নদী খাটে বসে নয়নের ছবির ফ্রেম হাতে নিয়ে দেখতে লাগলো। মুখে অজান্তে হাসি ফুটে উঠল। নদী ভাবতে লাগলো, মাশাল্লাহ, কত কিউট আমার জামাইটা, বাট বাচ্চা ছেলে একটা, মন চাচ্ছে কিস করি। নদী কথাগুলো বলে ছবিতে কিস করতে যাবে, তখনই নয়ন চলে আসলো। নদী তাড়াতাড়ি করে ছবি ফ্রেম রেখে দিল। নয়নকে দেখে বলল, কোথায় না যাচ্ছিলে, আবার ফিরে আসলে যে? আর বলো না, বাইকের চাবি আর মাস্ক পরতে ভুলে গেছি। ও আচ্ছা, বাট এই সময় মাস্ক কেন পরবে? পরে বলবো, এখন সময় নাই বউ, টাটা। নয়ন চলে যেতে নিয়ে আবারও ঘুরে আসে। সোজা নদীর ঠোঁট জোড়া নিজে দখলে নিল। নদী ভ্যাবাচাকা খেয়ে গেল। নদীর ঠোঁট ছেড়ে হাসি দিয়ে দৌড়ে চলে গেল। নদীর রাগী ভাব দেখালে ও চলে যাওয়ার সাথে সাথেই হেসে দিল। নদী উঠে ওয়াশরুমে চলে গেল। এইদিকে নয়ন সোজা হসপিটালে চলে গেল। হসপিটালে গিয়ে কাউকে রক্ত দিতে লাগলো। রক্ত দিয়ে নয়ন বের হতে যাবে, সাথে সাথে কেউ ওর হাত ধরে টান দিয়ে কেবিনে নিয়ে গিয়ে কিস করতে যাবে। নয়ন সাথে সাথে ওর মুখে হাত দিয়ে সরিয়ে দিয়ে বলল, সাথী কি করছিস? চুপ কর, আমাকে একদম বাধা দিবি না। আমি আজকে তোকে কিস করে ছাড়বো। দেখ সাথী, মেজাজ খারাপ করিস না, তোর আম্মুকে রক্ত দিতে এসেছি, তোর সাথে রোম্যান্স করতে না। নয়ন, তুই গতকাল রাতে ক্লাবে একটা মেয়ের সাথে রাত কাটিয়েছিস, সেখানে আমাকে কিস করতে দিলে তোর কি সমস্যা? এটা তুই কিভাবে জানলি? ওটা বিষয় না, কথা হচ্ছে যেটা সত্যি সেটার প্রমাণ আমার কাছে আছে। দেখ, আমাকে কিস করতে দে, না হলে আমি তোর ফ্যান ক্লাবে তোদের কিছু পিক ভাইরাল করব। তুই আমাকে ব্ল্যাকমেল করস? তুই ওইখানে ছিলি নাকি?
না, বাট আমার কাছে ছবি আছে। দেখ, আমাকে ব্ল্যাকমেল করতে আসিস না, আমি কিন্তু চাচুকে বলে দিব। আমিও এইসব পাবলিশ করে দিব। নয়ন সাথীর কথা শুনে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল। যা ইচ্ছা করগা, ওইসব দেখার সময় আমার নাই। নয়ন মাস্ক পরে ওইখান থেকে চলে গেল। এদিকে নোভা রাফির দিকে তাকিয়ে থেকে বলল। বর, তুমি না অনেক হ্যান্ডসাম। থ্যাংক ইউ। বর, তোমাকে একটু কিস করব? কাজ করছি পরে, এখন না। না, আমি এখন করব। নবা, জিদ করতে হয় না। নোভা কান্না শুরু করে দিলে রাফি উপায় না পেয়ে বলল। কান্না থামাও, আসো আমার কাছে। নোভা দৌড়ে রাফির কাছে গিয়ে ওর কোলে উঠে কিস করতে লাগলো। ঠোঁটে কিস করতে যাবে, রাফি খপ করে নোভার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। 3 মিনিট পর ছেড়ে দিয়ে বলল। এখন যাও, আমি কাজ করছি। নোভা রাফির গলা জড়িয়ে ধরে বলল। না না, আমি যাব না, আমি তোমার কোলে বসে থাকবো। নোভা, আমাকে কাজ তো করতে দাও। আমার আদর লাগবে। আচ্ছা বাবা, পরে করব। তুমি এক কাজ করো, তুমি ওই ল্যাপটপটা নিয়ে তোমার জন্য কিছু ড্রেস অর্ডার করো, যাতে তোমার যা পছন্দ করো তাও অর্ডার করতে পারো। ওকে। নোভা রাফির কোল থেকে উঠে গেল। রাফি দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজ করতে লাগলো। এদিকে নদী ওর মমের সাথে কথা বলতে লাগলো। নদীর মম বলে ওঠে। তুমি নয়নকে বিয়ে তো করছো, তুমি কি নয়নকে মেনে নিতে পারবে? তুমি তো ম্যাচিউরড একটা মেয়ে, তোমাকে রাফির সাথে ভালো মানাতো, দুজন একে অপরকে বুঝতে পারতে। নয়ন আর নোভা ঠিক ছিল, দুজন সেম টাইপের। দুইজন ম্যাচুরিটি একসাথে হওয়ার থেকে আলাদা হওয়া ভালো। এখন ভালো হয়েছে, নোভাকে রাফি ভালো রাখবে, ওকে বুঝবে, আমার মতো ট্রিট করতে পারবে। নয়নের সাথে বিয়ে হলে দুইজনের সাথে সব সময় ঝামেলা হতো। একজন ম্যাচিওর আর একটা আনম্যাচিওর থাকলে আনম্যাচিওরকে নিজের মতো করে গড়িয়ে নেওয়া যায়। দুইজন যদি সেম হয় তাহলে নিজেদের দুইজনের ভিতরে ঝামেলার সৃষ্টি হবে। তোমরা যেটাই ভালো মনে হয় তাই করো, আমার থেকে তো নোভার ভালো তুমিই বোঝো। আশা করি ভুল কোনো কিছু করবে না। তুমি অত চিন্তা করো না তো, আমরা এটা দেখে নিব। নদীর মম কিছু বলবে তখনই নয়ন রুমে চলে আসলো। নয়নকে দেখে নদী বলে ওঠে। এভাবে সারাদিন কি ঘোরাঘুরি করে দিন পার করো নাকি? না মানে? কোথায় গিয়েছিলে? আর পড়াশোনা নাই নাকি? আছে তো। ওকে, তোমরা থাকো, আমি আসছি। নদীর মম চলে গেলে নয়ন কম্পিউটারের সামনে গিয়ে বসলো। নদী ওইদিকে নজর না দিয়ে ওর ল্যাপটপটা নিয়ে কাজ করতে লাগলো। হঠাৎ করে একের পর এক কল আসা দেখে নদী নয়নের দিকে তাকালো। নয়নের কম্পিউটারে এত মেয়ে মানুষ দেখে চোখ কপালে উঠে গেল। নয়ন এক এক করে কলগুলো কেটে দিতে লাগলো। নদী বলে ওঠে। হচ্ছেটা কি? কাজটা করতে দিবে? এত শব্দ হইলে কি কাজ করা যায়? নদীর কথা শুনে নয়ন ভয় পেয়ে গেল। নয়ন কাঁপা কাঁপা কণ্ঠে বলে। সরি বউ। নয়ন হেডফোন কানে দিয়ে কাজ করতে লাগলো। নদী কাজ করতে করতে ওর ফোন বেজে উঠলে নদী কল রিসিভ করে কথা বলতে লাগলো। রাফি রুমের ভিতরে ঢুকলে নয়ন কম্পিউটার বন্ধ করে দিয়ে হেডফোন খুলে পিছনে তাকাতে দেখে রাফি নোভা এসেছে। নদী কিছু বলার আগে রাফি বলে। নয়ন, কিছু জানতে পারছিস? ভাইয়া, এখানে 5 জন আছে। কি 5 জন? কেমনে, কি খুলে বলতো। কিসের 5 জন? ক্লাবে আমাদের সাথে বদমাইশি যারা করছে ওরা 5 জন। তুমি কিভাবে জানলে? নয়নের কাছে এসব বের করা কোনো ব্যাপার না। আচ্ছা নয়ন, দেখা তো দেখি, চিনি নাকি? আসলে ভাইয়া, আমার ফ্রেন্ড এসব করেছে, আর 2 জন কে তা জানি না। তোর ফ্যানদের মন চাচ্ছে কানের নিচে বাজাতে। তোমার আবার কিসের ফ্যান? কিছু না। আচ্ছা দেখেন তো, এই 2 জনকে চেনেন নাকি? নয়ন 2 জন ছেলে পিক দিলে নদী নোভা অবাক হয়ে গেল। নদী বলে ওঠে। সাকিব আর সজীব এসব করছে, ওদের একটা ব্যবস্থা নিতে হবে। সজীব এমন কিভাবে করলো? আমি ওর কি ক্ষতি করছি? খুব মতলব ছিল ওদের, আমি ছাড়বো না। ওইটা নিয়ে এত ভেবো না, নয়ন দেখে নিবে। ও ছোট মানুষ, ওইসবে যাওয়া লাগবে না। নয়ন, যাও, ফ্রেশ হয়ে এসে পড়তে বসো। ওকে। নয়ন ওয়াশরুমে চলে গেল। নদী বলে ওঠে। সকালে মিটিং আছে, আমাকে ইনফরমেশন দিতে পারবে কি? কি বিষয়ে চাচ্ছ? একজনের ব্যাপারে জানতে চাচ্ছি। এনকে গ্রুপের ব্যাপারে তুমি কি কিছু জানো? তোমার ওনার সাথে কি দরকার? আমার দরকার আছে। ওনাকে আমি অনেক দিন ধরে খুঁজছি, বাট একবার নাকি তোমাদের কোম্পানিকে সাহায্য করেছিল, সেই জন্য আমি জানতে চাচ্ছি।
নয়নের হেল্প নিতে পারো। সব বিষয়ে নয়নকে নিয়ে আসছো কেন? ও এইসব কি জানে? ওর সাথে নয়নের যোগাযোগ আছে। কি? ওনার মতো মানুষের সাথে নয়নের যোগাযোগ আছে? আছে। ওকে জানাও বিষয়টা, আশা করি হেল্প পেয়ে যাবে। আচ্ছা শোনো, আমি নোভাকে নিয়ে বের হচ্ছি, তবে নয়ন কি বের হবে নাকি? ভাইয়া কোথায় যাবে? হাঁটতে বের হবো, যাবে নাকি তোরা? বউ তুমি যাবে নদীর পাশে, অনেক সুন্দর জায়গা যাবে, আশা করি তোমার ভালো লাগবে। ওকে সবাই যেহেতু যাবে তাহলে আমিও বা না করে কি করব। ভাইয়া তাহলে চলো। চারজন বের হয়ে গেল। নয়ন গাড়ি চালাতে লাগলো আর গান গাইতে লাগলো। নয়নের সাথে নোভাও তাল মিলিয়ে গাইতে লাগলো। নদী নয়নের দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। নোভার দিকে রাফি তাকিয়ে মুগ্ধ হয়ে দেখতে লাগলো। কিছু দূর যেতেই হুট করে গাড়ি থামলে সবাই থমকে গেল। নদী রেগে পড়ল। এভাবে কেউ গাড়ি থামায়? আর একটু হলেই ব্যথা পেতাম। নয়ন কিছু বলার আগে কেউ একজন গাড়ির থাই গ্লাসে নক করতে লাগলো। নয়ন মাস্ক পরে থাই গ্লাসটা নিচে নামিয়ে বাইরে তাকাতেই নয়ন বুঝে গেল কে। নয়ন বলে ওঠে, ব্যস্ত আছি, এখন যাওয়া সম্ভব না। ম্যাম ডেকেছে আপনাকে দেখতে, তার খুব ইচ্ছে করছে আপনি আমাদের সাথে চলেন। সম্ভব না, তাকে বলে দিয়েন আমি আমার প্রিয় মানুষদের সাথে ভালো সময় কাটাচ্ছি। ম্যাম তোকে ডাকছি, তুই না কেন করছিস? উনি আমাদের উপকার করছে, তুই কি ভুলে গেছিস? সামনে থেকে গাড়ি সরান, না হলে ধাক্কা দিয়ে সরিয়ে দিব। করছি। রুমি হাতে ইশারা দিলে নয়ন গাড়ি চালাতে যাবে। সাথে সাথে রুমি গাড়ির চাবি খুলে নিয়ে বলল, ম্যামের অর্ডার, আমি যেন আপনাকে তার কাছে নিয়ে যাই। আমার রাগ উঠাবেন না, চাবি দেন। দুঃখিত স্যার, আপনি আমাদের সাথে চলেন। ওকে যাব। নয়ন গাড়ি থেকে নামলো। রুমিকে বলল, চাবি দেন, ওনারা চলে যাক। নয়নের হাতে চাবি দিতেই নয়ন তাড়াতাড়ি করে চাবি নিয়ে গাড়িতে ওঠে। থাই গ্লাস লাগিয়ে স্পিড বাড়িয়ে সামনে থাকা গাড়ি ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। নদীর সাথে সবে ভয় পেয়ে গেল। নয়ন বলে উঠল, কুল, কিছু হয় নাই। সেই স্টুপিড ছেলে এভাবে কেউ কারোর গাড়ি ধাক্কা দিয়ে সরিয়ে দেয়? যদি কিছু হয়ে যেত? কিছু হয়তো না। ওই মেয়েটা তো এনকে গ্রুপের চেয়ারম্যানের লোক ছিল না? হুম। তুমি ওনার সাথে এমন ব্যবহার করার সাহস কোথা থেকে পেলে? তুমি জানো উনি এইসব বিষয় জানলে তোমার কি হাল করবে? ওনার গাড়ি তুমি নষ্ট করে দিয়েছো। তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না, আমি তার কোম্পানি ডুবে দিলেও সেই আমাকে কিছু বলবে না। সো ফানি। তোমার মাথা খারাপ হয়ে গেছে। যা বলবে একটু ভেবে চিন্তা করে কথা বলো। আমি ভেবে বলছি, বাদ দাও। নয়নের কথা শুনে কেউ আর কিছু বলল না। নয়ন কিছু দূর যেতেই নয়ন একটা গান গাইতে লাগলো। গানটা শুনে নোভা অবাক হয়ে পড়ল। এটা তো আমার ফ্রেন্ডের গান, তুমি কিভাবে গাইলে? ফ্রেন্ড? কোন ফ্রেন্ড? আতি আমার বেস্ট ফ্রেন্ড। ও আচ্ছা। এই গান তো ওর মমের লেখা গান, তুমি কিভাবে পাইলে? পাইছি ওটা, অজানা থাক। তোর মন খারাপ নয়ন? না। তুই এই জ্ঞান তখনই বলস যখন তোর মন খারাপ হয়। নয়ন কিছু না বলে গাড়ি থামালো। দেখে সবাই কিছু বলার আগে রাফি বলল, আমরা চলে আসি, সবাই নামো। রাফির কথাই সবে নেমে পড়ল। নয়ন গাড়ি থেকে এক পাশে রেখে গাড়ির ডিকি থেকে পাটি বের করে নিয়ে সোজা বিছিয়ে দিলে নোভা বলে, এখানে এটা বিছিয়ে দিচ্ছ কেন? এখানে বসবো? ও আচ্ছা, তোমরা কি আগে এখানে আসতেন নাকি? হুম। নয়ন পাটিটা বিছিয়ে দিয়ে সামনে দাঁড়িয়ে বলল, ও নদী, তুমি কি আমার ভিতরে ঢেউটা অনুভব করতে পারছো? আমি যে তোমার কাছে এসে আমার মনে শান্তি খুঁজে পাই, আজ বড্ড চোখের পানিগুলো তোমার পানিতে মিশে যেতে চাচ্ছে। নয়নের কথা শুনে রাফি বাদে নদী নোভা অবাক হয়ে তাকিয়ে থাকলো। নয়ন বেশ কিনারে গেল। নয়ন ঝাঁপ দিতে যাবে, সাথে সাথে দৌড়ে গিয়ে নদী এক টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মেরে বলল, পাগল হয়ে গেছো? এখানে কি পরিমাণে ঢেউ খেয়াল আছে? যদি পড়ে যাও তোমাকে খুঁজেও পাওয়া যাবে না। এসো, আমাদের সাথে এসে বসবে। নদী কথাগুলো বলে নয়নের হাত ধরে টেনে পাটির উপর বসিয়ে দিল। নদী ওর পাশে বসলো। নয়ন এক নজরে নদীর দিকে তাকিয়ে থাকলো। নদী নয়নের দিকে তাকিয়ে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? এমনি। নয়ন কথাটা বলে সোজা নদীর কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। নদী কিছু বলতে গিয়েও বলল না। নোভা রাফিকে বলল, এইবার তুমিও আমার কোলে শুয়ে পড়ো, আসো। নোভা তুমি থামো, আমি বড় মানুষ, তাই তুমি এখানে শুয়ে থাকো। আচ্ছা। নোভা রাফির কোলে মাথা দিয়ে শুয়ে থেকে দুষ্টামি করতে লাগলো। অনেকক্ষণ চারজন আকাশের দিকে তাকিয়ে থাকতে লাগলো।
নদীর দিকে তাকিয়ে বলল, আমার ব্যক্তিগত চাঁদ আমাকে না দেখে তোমাকে দেখে। চাঁদ, তোমার গায়ে কলঙ্ক আছে, আমার গায়েও তো কলঙ্ক আছে, তাও তো সেই আমার বউ তোমাকে দেখে। দূরের জিনিস সবসময় সুন্দর হয়, কাছের জিনিসের প্রতি কারো ভালো লাগে না। ওই ফাজিল, এসব কি বলো? ঠিক বলছি। ফাজিল একটা দিব। আমার পর ভালো আমাকে দেখছে। নোভা কথাগুলো বলে হাসতে লাগলো। নয়ন নদীর দিকে তাকালে নদী বলল, ওকে যাও, তোমাকে দেখব, তাও রাগ করার দরকার নেই। থ্যাংক ইউ। নয়নের কথা শুনে ফিক করে হেসে দিল। নয়ন নদীর হাসি দেখে বলল, তোমার ওই হাসিতে প্রতি সেকেন্ড আমি তোমার প্রেমে পড়ে যাচ্ছি। বাবা, জুনিয়র পোলা দেখি কবি হয়ে যাচ্ছে, কথায় কথায় ছন্দের মতো শুরু হয়েছে। যা বলিব তাহাতে কবি বলিবা, অমর খোদা পারি না ছন্দ, মুখ করিলাম বন্ধ। নয়ন কথাটা বলে চুপ হলো। নোভা, রাফি, নদী হাসতে লাগলো। নয়ন সবার হাসি দেখে বলল, মশা যাবে, তুমি তো আছো, ঠেকা পড়ে নাই। জামাই হয়ে বউয়ের জন্য এইটুকু করবে না? না। যাও, যার জন্য পারবে তার কাছে যাও। নয়ন নদীর কথা শুনে সাথে সাথে জড়িয়ে ধরলো। নয়ন কিছু বলবে তখনই ফোন বেজে উঠল। নয়ন ফোন বের করলো। রিসিভ করতে না চাইলেও রিসিভ করে বলল, হ্যাঁ বলেন, কি হয়েছে? ভাইয়া, মম অনেক অসুস্থ হয়ে পড়েছে, আপনাকে দেখতে চাচ্ছে। আপনি একটু কি আসবেন? আমি কি করব? অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে যান। ভাইয়া, এভাবে বলবেন না। আমার মম আপনাকে পছন্দ করে, দেখতেই চাইছে, তাই বললাম। ওকে আপনার আশা লাগবে না। আপনার তো আর মা হয় না, আপনার মা হলে ঠিকই আসতেন। আতিয়া কথাগুলো বলে কল কেটে দিল। নয়নের কানে কিছু কথা বাজতে লাগলো। নয়ন কান শক্ত করে চেপে ধরলো। নদী বলে ওঠে, কি হয়েছে? এমন কেন করছো? নয়ন উঠে পড়ল। নয়ন বলে ওঠে, ভাইয়া তুমি ওনাদের নিয়ে বাসায় চলে যাও, আমি একটা জায়গায় যাব। কোথায় যাবি? জানো বলবো না, জিজ্ঞেস করা মানে হয় না। নয়নের কথাগুলো শুনে নদী কিছু বলার আগে নয়ন দৌড়ে চলে গেল। নদী বলে ওঠে, রাফি, একটা সত্য কথা বলবে? নয়নের ভিতরে কেমন একটা রহস্য মনে হচ্ছে। ওর কথা বাদ দাও, ও এমনই সব কিছু রহস্য বানিয়ে দেয়। ওই ক্লাবে গেছে হয়তো। কিসের ক্লাব? ওদের বন্ধুরা মিলিয়ে একটা ক্লাব খুলছে, যত খেলার জিনিস আছে সব ওইখানে পাওয়া যাবে। এভাবে দৌড়ে চলে যাওয়ার কি আছে? অসুস্থ কথা যেহেতু শুনলাম, হয়তো কারো রক্ত লাগবে তাই গেছে। রক্ত? ও রক্তদান করে। ও, এটা তো ভালো কাজ। ওর অনেক ভালো কাজ আছে। আচ্ছা চলো, রেস্তোরাঁ খেয়ে বাসে চলে যাই। ওকে। তিনজন উঠে পড়ল। আর এইদিকে নয়ন রুমি গাড়িতে চলে গেল। নয়ন এনকে গ্রুপের চেয়ারম্যান রাহেলা খান সামনে গেল। রাহেলা খান বলে ওঠে, নিশাত এসেছো? আমার নাম নয়ন, নিশাত না। যেই নাম হোক, তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি। আমি এখন আসছি দেখে খুশি হয়েছেন? এখন চলে যাই? আজকে রাত্রে থেকে যাও, আজ একসাথে ডিনার করব, থেকে যাও না। সম্ভব না। অসুস্থ মানুষকে দেখতে আসবে না, এখন এসেছে যেহেতু অল্প সময় দিলে আপনার খুব ক্ষতি হয়ে যাবে। আপনার বাসায় কি বউ বাচ্চা রেখে এসেছেন যে এখানে 1 মিনিট অপেক্ষা করলে আপনার বউ বাচ্চা কান্না করবে? রাইট, আমার বউ কান্না করবে, তার কাছে থাকা আমার জন্য গুরুত্বপূর্ণ। কি, তুমি বিয়ে করছো নাকি? জি। কোনো নিউজ তো পেলাম না। কাজী অফিসে গিয়ে করে নিয়েছি, অনুষ্ঠান করলে জানতে পারবেন। ভালো থাকবেন, এখন আমি আসছি। ওকে, চলে যাও। নয়ন চলে যেতে নিলে আতিয়া কিছু বলতে চাইলে রাহেলা খান থামিয়ে দিল। আতিয়া রেগে বলে ওঠে, এই ছেলেটা আমার সম্মান বাঁচিয়েছিল, তাই বলে আপনি ওনাকে এত প্রশ্রয় কেন দিচ্ছেন? ওনাকে যতটা ভালোবাসা দেখান, আমি আপনার পাশে থেকেও তার এক চিমটিও ভালোবাসা পাই না। আতিয়া, এসব কি বলো? আমি তোমাকে ভালোবাসি না? তুমি এটা বলতে পারলে? আমি তোমাকে, নিশাদকে সেমভাবে ভালোবাসি। সেমভাবে ভালোবাসেন, বাট ওই নয়ন ছেলেটাকে কেন নিশাদ ভাইয়ার সাথে মিশাচ্ছেন? বাদ দাও, ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবো। আতিয়া চলে গেল। এইদিকে নদী রুমে শুয়ে থেকে ভাবতে লাগলো, এই ছেলেটা আসে না কেন? বউ রেখে কোন হিসাবে বন্ধুদের সাথে আড্ডা দেয়? এই ফাজিল পোলাকে একটা শিক্ষা দেওয়া লাগবে। কয়েকদিন যাক, শুধু এখন কিছু বলে আঘাত বেশি পাবে, আর একটু ভালো লাগা শুরু হোক ওর মনে, তখন বুঝাবো মজা। নদী কথাগুলো ভাবতে লাগলো। নয়ন রুমে ঢুকতেই নদী চোখ বড় করে ফেলল। নয়ন দরজা লাগিয়ে দিয়ে খাটের দিকে তাকিয়ে কাছে গিয়ে বলল,
ঘরে এসে এটাই মজা, বাইরে থেকে এসে বউটা ঘুমন্ত চেহারাটা দেখতে পেলাম। আগের লাইফ থেকে এটা বেশি সুন্দর। কত কিউট করে ঘুমাচ্ছে। মন চাচ্ছে ঠোঁট জোড়া নিজের দখলে নেই। না থাক, বউটা ঘুম নষ্ট হয়ে যাবে। নয়ন কথাটা বলে চলে যেতে নিবে, তখনই নয়নের হাত ধরে টান মারল। নয়ন চমকে গেল। নদীকে জেগে থাকা দেখে নয়নের মুখে হাসি ফুটে উঠল। নয়ন নদীর উপরে উঠে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নদী নয়নের মাথার পিছনে ধরে চুষতে লাগলো। নয়ন নদীর দুই হাত খাটের সাথে চেপে ধরে কিস করতে লাগলো। নয়ন ওর শরীর থেকে সব কিছু খুলে নদীর উপর ঝাঁপিয়ে পড়ল। নদী নয়নের আদরে পাগল হয়ে যেতে লাগলো। নয়নের প্রতিটা স্পর্শ নদী কেঁপে উঠতে লাগলো। নদী নয়নের উপরে ঝাঁপিয়ে পড়ল। দুজন একে অপরকে আদর করতে ব্যস্ত হয়ে যেতে লাগলো। দুজন ক্লান্ত হয়ে গেলে নদীর বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। বউ তুমি খুশি তো? আবার আদর করব? ঘুমাও, সকালে আমাকে অফিসে যেতে হবে। বউ আর একবার আদর করি, প্লিজ প্লিজ, আর একবার। আর একবারও না, সপ্তাহে 2 বার করে করার কথা অলরেডি হয়ে গেছে। 2 বার মানে? হ্যাঁ, 2 বার। এইটা কোনো কথা নাকি? এইটা তোমার ভাইয়ের সাথে আমার চুক্তির কথা ছিল, সেখানে তোমার সাথে বিয়ে হয়েছে। ভাইয়ের সাথে ছিল, আমার সাথে তো না। একজন বিয়ে করেছি তো, সো চুক্তি এখনও আছে। আর দেখো, আমি অফিস নিয়ে পড়ে থাকি, সবসময় মিটিং কাজে ব্যস্ত থাকি, সবসময় তোমাকে আমি সময় দিতে পারবো না। তাই 2 বার তোমাকে কাছে আসতে দিব সপ্তাহে। আমি ইয়াং একটা ছেলে, আমার 2 বার দিয়ে হবে না। কিছু করার নাই, বইয়ের কথা ভেবে মেনে নাও। ধুর। নয়ন রাগ করে পাশ ফিরে শুয়ে পড়ল। নদী পিছন থেকে জড়িয়ে ধরে নয়ন হাত সরিয়ে দিতে লাগলো। ওকে, কাছে আসো, বাট আগামীকাল থেকে আমাদের আর দেখা হবে না, আমি চলে যাব। কোথায় যাবে? বিয়ে হলে তো মেয়েরা স্বামীর বাসায় থাকবে, এইটাই তো নিয়ম। ব্যবসার জন্য বিয়ে করা, সংসারে কাজ করার জন্য না। তাই বলে কি স্বামীকে রেখে দূরে থাকবে নাকি? কিছু করার নাই। ধুর, ভালো লাগে না, ঘুমাবো। নয়ন কথাটা বলে ঘুরে চোখ বন্ধ করে নিল। নদী নয়নের কানের কাছে হালকা করে কামড় দিল। নয়ন কিছু বলল না। এদিকে নোভা রেগে বলছে, আপুর সাথে চুক্তি হয়েছে, এখানে আমার সাথে তো হয় নাই। তুমি আমাকে বিয়ে করছো, সেখানে আমাকে প্রতিদিন সময় দিতে হবে। দেখো নোভা, পাগলামি করবে না। তুমি বোঝার চেষ্টা করো, আমাকে অফিসে কাজে ব্যস্ত থাকতে হবে। মিটিং এই সপ্তাহে 2টা আছে, আমার অনেক কাজ। নতুন নতুন বিয়ে করে কি বউকে রেখে দূরে থাকে? আমি ইয়াং একটা মেয়ে, আমার সব থেকে বেশি তোমাকে কাছে লাগবে। আমি কোনো কথা শুনবো না, তুমি যেখানে যাবে আমাকে নিয়ে যেতে হবে। ধ্যাত, তুমি বুঝতে চাও না কেন? সব জায়গায় তোমাকে নেওয়া সম্ভব না। ওকে, আমি আর তোমার সাথে কথাই বলবো না, আমি ঘুমাবো। নোভা রাগ করে শুয়ে পড়লে রাফি ওর শরীরে হাত দিলে এক ঝটকায় হাত সরিয়ে দিল। নোভা ঘুমিয়ে গেল। রাফি বারান্দায় চলে গেল। বারান্দায় গেলে পাশের বারান্দায় নদীকে দেখে রাফি বলল, কি ব্যাপার, ঘুমাও নাই? না, তুমি ঘুমাও নাই কেন? নোভা কোথায়? ঘুমাইছে রাগ করে। নয়ন কোথায়? সেও রাগ করে ঘুমাইছে? ওই আবার রাগ কেন করছে? নোভা কেন রাগ করেছে, তুমি কি করেছো? চুক্তিটা মেনে নিতে পারছে না। 2 জনের সেম সমস্যা। আমাকে 2 সপ্তাহের জন্য সিলেট যেতে হবে। আমাকে শহরে বাইরে যেতে হবে। 2 জনের কপালে 2টা পাগল জুটেছে। নদীর কথা শুনে রাফি হেসে দিল। রাফি বলে ওঠে, আমাদের সব কিছুই সেম হয় না কেন যে? মানে? নিদু। নদী রাফির মুখে নিদুর কথা শুনে মানের অর্থ সব পেয়ে গেল। নদী অবাক হয়ে বলল, রিফু, হ্যাঁ। তুমি আমাকে চিনলে কিভাবে? নবার ফোনে তোমার ছবি দেখলাম স্কুলে থাকাকালীনই, তখন বেশ অবাক হয়ে গেছিলাম। আমার বেস্ট ফ্রেন্ড নিদু আমার সামনে, আমি চিনতে পারি নাই। আমাদের বিয়েও ঠিক হয়েছিল। নদীর কথা শুনে রাফি হাসতে লাগলো। রাফি বলে ওঠে, দেশে কবে আসছো? 2 বছর আগে। আমাকে একবার খুঁজতে ইচ্ছে করে নাই? না। ভুলে গেছো তাহলে? না। তাহলে খোঁজ নাই কেন? ইচ্ছে করে নাই। অতীত টেনে আনলে কষ্ট হয়। যেমন আছি ভালো আছি। আমি তোমাকে ইচ্ছে করে মারি নাই। আজও সেই দাগ আমার পিঠে লেগে আছে। আমি বুঝতে পারি নাই তোমাকে ধাক্কা দিলে তোমার রডের সাথে লেগে কেটে যাবে। বাদ দাও, অতীত না টানা ভালো। আমি তোমার ভাসুর হই, বইয়ের বড় বোন মানে বড় আপু। জি ভাসুর, আই মিন বড় ভাই। দুজন কথাগুলো বলে হাসতে লাগলো। নোভার ঘুম ভেঙে গেল। নোভা বারান্দায় এসে রাফিকে পিছন থেকে ধাক্কা দিয়ে বলল,
আমি কষ্ট পেয়ে ঘুমিয়েছি, আর আপনি কার সাথে কথা বলে হাসছেন? লুচ্চা কোথাকার, বইয়ের দিকে খেয়াল নাই। অন্য মেয়েদের সাথে এত রাতে কথা বলতে লজ্জা লাগছে না? নোভা কি করছো? শান্ত হও, দেখো কার সাথে কথা বলছি। নোভা, স্বামীর গায়ে কেউ হাত তোলে? নদী কণ্ঠ শুনে নোভা চমকে উঠল, পাশের বারান্দায় তাকালো। নোভার সাথে সাথে রাফিকে ছেড়ে বলল, আপু, তুমি ঘুমাও নাই? না রাফি ভাই, যান আপনার বউকে নিয়ে। আপনি যান, আমার ভাই একা রুমে আছে। রাফি নোভাকে কোলে তুলে নিয়ে গেল। নয়ন নদীর কাঁধে হাত রাখলো। নদী চমকে উঠল, নয়ন নদীকে জড়িয়ে ধরলো। নয়নের হাত পেটে পড়তে নদী কেঁপে উঠল। নদী কাঁধে থুতনি রাখলে নদী বলে ওঠে, তোমার ঘুম ভেঙে গেছে? বউ ছাড়া কি ঘুম আসে? তাহলে কি ঘুমাও নাই? ঘুমের ভান করছো নাকি? হয়তো। সব শুনছো? হুম। ফাজিল, অন্যজনের কথা লুকিয়ে শুনতে নাই, জানো না নাকি? আমি তো পিছনে দাঁড়িয়েছিলাম, কেউ যদি পিছনে না তাকে বক বক করে তাহলে আমি কি করব? শুনছো তো, তোমার ভাইয়াও সেম অবস্থায় আছে। তোমাদের কি কোনোদিন আমাদের দুজনের জন্য সময় হবে না? কেন হবে না? মিটিং শেষ হইলেই তোমাদের সময় দিব। নতুন নতুন অন্তত বেশি করে সময় দিতে হয়। পড়াশোনা করো, আরও বড় হও। আমি কি ছোট নাকি? তুমি চাইলে আমি প্রতি বছরে বছরে তোমাকে বাচ্চা দিতে পারবো। নয়নের কথা শুনে নদী লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। নদী নিজেকে স্বাভাবিক করে পেছনে ঘুরে নয়নের দিকে রাগী লুক নিয়ে তাকালে। নয়ন গালে কিস করে বলল, বউ, তোমার রাগী চেহারা ভালো লাগছে না, ভয় লাগে তো, হাসি দাও না। ফাজিল। নদী সরিয়ে দিয়ে চলে যেতে নিলে নয়ন টান দিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। কোলে তুলে নিয়ে রুমে চলে গেল। খাটে শুয়ে দিয়ে নদীর ওপর ঝাঁপিয়ে পড়ল। নদী নিজেকে কন্ট্রোল করতে না পেরে নয়নের উপর ঝাঁপিয়ে পড়ল। 6 দিন পর। তুমি জানো আমি কে? হ্যাঁ জানি। আপনি কে? আপনি খান গ্রুপের মালিকের বউ? আমি সেটার কথা বলি নাই। আমি ওটার কথা জানি। আর কিছু জানো না তুমি? আমি জানি তুমি সব জানো। জানলেও মানি না আমি। সেটা বলো। আতিয়ার ট্যুরে যাবে, তুমি নিয়ে যাবে? আমি কোনো দায়িত্ব পালন করতে ইচ্ছুক না। আতিয়ার কিছু হইলে, তোমার যদি কিছু যায় না আসে, তাহলে আমি একা পাঠাবো। পাঠান গা। নয়ন চলে যেতে নিলে পিছন থেকে বলে উঠল, ভাইয়া, নয়ন দাঁড়িয়ে গেল। আতিয়া বলে উঠল, তুমি আমার বড় ভাই। আমি জেনে গেছি তুমি আমার নিশাদ ভাইয়া। ভুল, আমি নয়ন আরিফ চৌধুরী ছেলে। এটা মিথ্যা কথা। আর ভাইয়া, তোমার সব কিছু মনে আছে। তুমি আমাকে রক্ত দিয়েছিলে। আমি তোমার মুখে বনু ডাক শুনেছিলাম, বাট আমি তোমার চেহারাটা মনে করতে পারি নাই দেখে তোমাকে চিনতে পারি নাই। এখন আমার সব কিছু মনে পড়েছে। আমি সে না, ভুল জানো। ওকে, মানতে হবে না। আমি ঘুরতে যাব, তুমি আমাদের সবাইকে নিয়ে যাবে। আমার কাছে সময় নাই। ওকে, তাহলে অন্য কোনো ছেলেদের সাথে জায়গা। মম, তুমি কিছু বলতে পারবে না। আমি যাকে ইচ্ছে নিয়ে যাব। তোদের ইচ্ছে, আমাকে যেতে হবে। বাই। রায়লা খান চলে গেল। নয়ন কিছু না বলে চলে গেল। আতিয়ার আগে গজগজ করতে লাগলো। রাতের দিকে নয়ন একটা বাসের ভিতর উঠে পড়ল। নয়নকে দেখে কয়েকটা ছেলে বলে ওঠে, এই কে তুমি? আমাদের বাসে কেন উঠছো? নয়ন কাউকে কিছু না বলে সোজা আতিয়ার পাশে গিয়ে বসলো। ওর ব্যাগটা উপরে রেখে দিয়ে কানে হেডফোন দিয়ে বসে থাকলো। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। ছেলেগুলো কিছু বলবে, আতিয়া হাসি মুখে সবাইকে ইশারা করে বসে থাকতে। আতিয়ার ফ্রেন্ড বলল, এই ছেলেটা কে? তোর পাশে বসলো, আগে তো দেখি নাই। আর তুই তো প্রেমও করস না। আমার ভাইয়া। তোর ভাইয়া মানে? পরে বলবো, এখন এসব বিষয় বাদ দিয়ে যা করছিস তাই কর। আতিয়ার কথা শুনে সবাই গান গাইতে লাগলো আর আড্ডা দিতে লাগলো। আতিয়া নাচতে চাইলে নয়ন হাত ধরে বসিয়ে দিল। আতিয়া ভুরকুচকে তাকালে নয়ন কিছু বলল না। নয়ন মুখ দিয়ে ইশারা করলে আতিয়া সবার সাথে শুধু গান গাইতে লাগলো। সারা রাত আড্ডা দিতে দিতে যেতে লাগলো। আতিয়ার ঘুম আসলে নয়নের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে গেল। নয়ন এক হাত দিয়ে জড়িয়ে নিলে যাতে পড়ে না যায়। 8টার দিকে গাড়ি গন্তব্যে পৌঁছে গেল। নয়ন হাই তুলতে লাগলো। চোখ খুলে দেখে আতিয়া ডাকছে। আতিয়া নয়নকে বলল, চলো, আমরা এসে গেছি। নয়ন আতিয়া লাগেজ আর ওর ব্যাগ নিয়ে বাস থেকে নামলো। তমা নয়নকে দেখে আতিয়াকে বলল, এটা তো আমার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। তোমার কথা শুনে নয়ন সাথে সাথে মাস্ক পরে নিল। সবাই নয়নের দিকে তাকালে নয়ন কিছু না বলে আতিয়াকে নিয়ে যেতে লাগলো। রুমে চাবি নিয়ে চলে গেল। নয়ন বলে ওঠে,
আমি ওদের সাথে থাকছি, তুমি তোমার ফ্রেন্ডদের সাথে থাকো। ভাইয়া তোমার কোনো সমস্যা হবে না তো? অন্য কোনো রুম বুকিং করব? রুম পাই নাই, সব বুকিং হয়ে গেছে। ভাইয়া তুমি আগে বললে কিন্তু হইতো, কিন্তু আসবে না দেখে আমি রাগে সবাইকে নিয়ে এসেছি। যাও রুমে। আতিয়া যাবে তখনই নয়নের পাশ দিয়ে একটা মেয়ে যেতে নয়নের সাথে ধাক্কা লাগলো। মেয়েটা বলে ওঠে, সরি আমি বুঝতে পারি নাই। নয়ন নদীকে দেখে অবাক হয়ে গেল। নদী নয়নের দিকে না তাকিয়ে ফোনে কথা বলতে বলতে পাশের রুমে চলে গেল। নয়ন কিছু না বলে 2 রুম পরের রুমে চলে গেল। নয়ন ছেলেদের রুমে গেলে একটা ছেলে বলে ওঠে, ভাইয়া আপনি এখানে থাকতে পারেন। ধন্যবাদ। নয়ন ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে গেল। ছেলেগুলো কিছু কানাঘুষা করতে লাগলো। নয়নকে দেখে চুপ হয়ে গেল। একজন বলে ওঠে, ধন্যবাদ। রুমের সবগুলো ছেলে এসেছে নয়নের সাথে সেলফি ওঠাতে লাগলো। নয়ন বিরক্ত হতে লাগলো। নয়ন বলে ওঠে, থামো তোমরা, আমি হারিয়ে যাচ্ছি না, আমি তোমাদের সাথে আছি। নয়নের কথা শুনে একজন বলে ওঠে, নয়ন ভাইয়া আপনি? আমি তো আপনার অনেক বড় ভক্ত। ঘুরতে যাব এখন না, পড়াশোনার সময় আমি ব্লগ করি না। একজন বলে ওঠে। ভাইয়া আমাদের নিয়ে ব্লগ বানাবেন না? সবাই খুশি হয়ে নয়নের সাথে কথা বলতে লাগলো। আর একজন করে ফ্রেশ হতে চলে গেল। সবাই ফ্রেশ হয়ে খাবারের জন্য নিচে চলে গেল। সবাই একসাথে বসলে আতিয়া বলে ওঠে, ভাইয়া তোমার অনেক বড় ভক্ত, ওকে একটু কয়েকটা পিক তুলে দাও তো। মেয়েদের সাথে আমি সেলফি উঠাই না। ভাইয়া প্লিজ তোলো না, ওই মন খারাপ করলো। তুমি ওর সাথে উঠলে কি হবে? ওকে ছোট বোন মনে করো। দৌড়, বল না। তোমার কথা শুনে আতিয়া সবাই হাসতে লাগলো। নয়ন কফি খেতে খেতে বলল, এই খাও তো। কয়েকটা পিক উঠলে কি হবে? তুই এখানে বস। আতিয়া সরে গেলে তমা আতিয়ার চেয়ারে বসলে নয়নের একদম কাছে বসলো। নয়ন বিরক্ত হইলে কিছু বলল না। তমা নয়নকে বলল, আপনি একটু আমার চেয়ারে হাত দেন তো, আর একটু এদিকে ঘুরে তাকান। এভাবে তুলো। তমা আতিয়ার দিকে বাচ্চাদের মতো করে তাকালো। আতিয়া নয়নের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তুমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে এমন কেন করছো? তুমি সেলিব্রিটির জন্য কি তুমি তোমার বোনের সামনেও সেইভাবে থাকবে নাকি? আতিয়ার কথা শুনে নয়ন ভ্যাবাচাকা খেয়ে গেল। নয়ন তমার কথা মতো চেয়ারে হাত দিয়ে কিছুটা ক্যামেরার দিকে তাকালো। তমা নয়নের মাস্ক খুলতে যাবে, নয়ন হাত ধরে ফেলল। তমা কান্না করার মুখ বানালে নয়ন খুলে ফেলল। যে পিক উঠাতে যাবে তখনই হুট করে নয়নের কলা ধরে কেউ পিছনে হ্যাঁচকা টান দিল। নয়ন সাথে সাথে চমকে উঠল। নয়ন চেয়ার থেকে উঠলে তমা বলে ওঠে, ম্যাম হচ্ছেটা কি? এভাবে টান দেওয়ার মানে কি? নয়ন সোজা হয়ে দাঁড়িয়ে পিছনে তাকাতে নয়ন ভয়ে ঢোক গিলে নিল। আতিয়া রেগে এগিয়ে এসেছে, নয়নের হাত টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছে, বলল, আপনার সাহস কি করে হয় ওনাকে সবার সামনে এভাবে কলার ধরে টান দেওয়ার? এটা কি কলেজ পড়াশোনা হচ্ছে নাকি? না মানে? তুমি ওনাকে ভয় কেন পাচ্ছ? এভাবে ঘামছো কেন? এই আপনি আবার হাত ধরেন, হাত ছাড়েন। এই মেয়ে হাত ছাড়ো, মেজাজ এমনিতে খারাপ আছে। নয়ন হাত সরাতে বলো, না হলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। আপনার এত বড় সাহস, আমার সামনে আপনি ওনাকে হুমকি দেন? তোমার কথা শুনে নদীর আগে চোখ লাল হয়ে যেতে লাগলো। নয়ন ভয়ে ঢোক গিলে তোতলাতে বলে, এভাবে তুলো। না মানে? এই মেয়ে কি বলো? ফালতু কথা বলো না, হাত ছাড়ো। নয়ন এক ঝটকায় তমার হাত সরিয়ে দিল। নদীর আগে চলে যেতে নিলে নয়ন হাত ধরে পিছনের দিকে ঘুরিয়ে পড়ল, প্লিজ রাগ করো না, এটা খান গ্রুপের মালিকের একমাত্র মেয়ে আতিয়া খান, আর এরা সব ওনার ফ্রেন্ডরা। ওনাদের সাথে তুমি কেন এখানে? খান গ্রুপের সাথে আমার ভালো একটা সম্পর্ক আছে। চেয়ারম্যানের ওয়াইফ আমাকে দায়িত্ব দিয়েছে তার মেয়ের সাথে থাকতে, তাই আর কি। ওই তো আমার ছোট বোনের মতো। আমার সাথে ফাজলামি করো? এই মেয়ে তোমাকে প্রিয় মানুষ বলছে, আর আমাকে তুমি ভুলভাল বুঝাচ্ছ। আরে ছোট মানুষ কি রেখে কি বলেছে, প্লিজ রাগ করো না। এখন আমার কাছে এসেছে, বসবে। নয়ন নদীর কথা শুনে আতিয়াকে বলল, তোমরা এখানে থাকো, আমি যাচ্ছি। তোমার ইচ্ছে কি করবে, ওই মেয়েটার কাছে থাকবে নাকি আমার এখানে এসেছে বসবে? নদী সামনের টেবিলে বসে পড়ল। নয়ন মাঝখানে দাঁড়িয়ে থেকে দুজনের দিকে তাকিয়ে দুজনের হুমকি শুনতে লাগলো। নয়ন উপায় না পেয়ে আতিয়াকে কোলে তুলে নিয়ে চেয়ারে বসিয়ে দিল।
নদী আর আতিয়ার মাঝখানে নয়ন বসে পড়ল। আতিয়া রেগে বলল, আমি ওই মহিলার সাথে বসবো না, আর না তুমি ওনার সাথে বসবে। ভাইয়া চলো, আমার সাথে আমাদের সাথে চলবে। নয়ন সাহস থাকলে ওই যেতে পারে। আতিয়া প্লিজ এখানে বসো, রাগ করো না। তুমিও আমার প্রিয়, ও আমার প্রিয়। তুমি কি চাও আমার প্রিয় মানুষের সাথে আমার ঝামেলা হোক? আমাদের থেকে উনি তোমার প্রিয় হয়ে গেছে? থাকো তুমি ওনাকে নিয়ে, আমি যাচ্ছি। আমাকে আর বোন বলবে না, উনি তোমার আপন বোন, ওনার সাথে থাকো। আতিয়ার কথা শুনে নয়ন কাশতে লাগলো। নদী রেগে বলল, আমি তোর বোন? না আতিয়া, এখানে বসো। শোনো আমার কথা, উনি আমার বোন না, উনি আমার। নয়ন চারিদিকে তাকিয়ে থাকলে আতিয়া বলে ওঠে, বোন না তো কি? বোন যদি না হবে, আমার থেকে তাকে বেশি গুরুত্ব দিচ্ছ। নয়ন, আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তুমি এখন থেকে এই মেয়েকে নিয়ে যাও, আর তুমি আমার থেকে কোনো কিছু আশা আর রেখো না। নদীর কথা শুনে নয়ন এবার আতিয়াকে টান দিয়ে বসিয়ে দিয়ে বলল, চুপ, একদম চুপ। ওই আমার বোন না, ওই তোমার ভাবি। নয়নের কথা শুনে আতিয়া চমকে গেল। আতিয়া বলে ওঠে, কি ভাবি মানে? আসতে বলো। হ্যাঁ, উনি তোমার ভাবি। কি, উনি তোমার গার্লফ্রেন্ড? ওনাকে দেখে তো বোঝা যাচ্ছে একজন বিজনেসম্যান। ওনার ভাব দেখে বোঝা যাচ্ছে উনি অনেক স্ট্রং মেয়ে। ওনার সাথে তোমার যায় না, এই ভাববি? আমি মানি না। আমার গার্লফ্রেন্ড না, আমার বউ। নয়নের কথা শুনে আতিয়া অবাক হয়ে তাকিয়ে বলল, কি বউ মানে? তুমি সত্যি বিয়ে করেছো? হ্যাঁ, আর আস্তে কথা বলো। সরি ভাইয়া। আমাকে তো মানো না ভাবি হিসেবে, আবার ভাবি কেন বলো? নদী আত্মীয়ার সাথে এভাবে কথা বলবে না। কিভাবে কথা বলবো? ওই তো বললো। ওই ছোট বোন আমার, ওই যা ইচ্ছে বলতে পারবে। আমি তোমার ওয়াইফও। আমাকে বলছে ও আমাকে ভাবি হিসেবে মানে না, সেখানে আমি ওকে কোন হিসেবে ভাবি বলতে দিব? নদী, বাচ্চাদের মতো কথা বলো না। একজন বোন তার ভাইয়ের জন্য ভালো কাউকে চাইবে। তাহলে আমি কি ভালো না? তাহলে আমার সাথে তো থাকার কোনো দরকার নাই তোমার। নদী, বাচ্চাদের মতো সব কথা ধরবে না, আর সিন ক্রিয়েট করো না। আমি করছি না, তোমরা করতেছো। আমি করতেছি না, তোমরা করতেছো। নিজের বইয়ের থেকে অন্য এক মেয়ে তোমার কাছে আপন হয়ে গেছে। নয়ন কিছু বলতে যাবে তখনই পিছন থেকে নয়নের কোলে একজন বসে পড়ল। নদী হাত মুঠো করে নিল, নয়নের গালে কিস করে বলল, হাই সুইটহার্ট, তোমাকে এখানে পাবো ভাবতে পারি নাই। এখানে চলে এসেছো যখন, হানিমুনটা সেরে ফেলবো। নয়ন নদী আতিয়ার দিকে তাকাতেই দুজনের চোখের আগুন দেখে নয়ন ধাক্কা মেরে সরিয়ে দিল। আতিয়া নদী একসাথে সাথীকে থাপ্পড় মারল। দুজন বলে উঠল, অসভ্য মহিলা, এতগুলো মানুষের সামনে এভাবে একজনের কোলে বসতে লজ্জা লাগে না? এই, তোমরা আমাকে থাপ্পড় মারার সাহস কোত্থেকে পাও? আমরা কি দেখাচ্ছি তোকে? দুজন আরেকটা থাপ্পড় মেরে দিয়ে দুজন একসাথে বলল, আমরা ননদ ভাবি। দুজন একসাথে বলে দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসি দিল। সাথী কিছু বলার আগেই আতিয়া বলল, এখান থেকে যা, না হলে দুজনের হাতে থাপ্পড়গুলো কোনোটাই মিস হবে না। নয়ন, তোর সামনে ওরা আমাকে মারছে আর তুই ওখানে চুপ করে বসে থাকবি? তুই কিছু বলবি না? আমি কি বলবো? ওরা ননদ ভাবি মারছে, আমার এখানে কি বলার আছে? তুই পারলে তুইও মায়ের দে। নয়নের কথা শুনে সাথী মারতে যাবে, আতিয়ার সাথে সাথে হাত ধরে বলল, এখানে মানুষ তাকিয়ে আছে, এখান থেকে ভালোই ভালোই যা, না হলে বেশ খারাপ অবস্থা করে দেব। আতিয়ার কথা শুনে সাথী রেগে কান্না করতে করতে বলল। সাথী রেগে চলে গেল। তোদের দুজনকে আমি দেখে নেব। আর নয়ন, তুই তাকিয়ে দেখলি না? তোর কপালে দুঃখ আছে। আমি ওসব পোস্ট করে দেব, গ্রুপে সব জায়গায় দিব। তুই কিভাবে থাকিস আমিও দেখব। দেগা, এডিট করে আমি ওইসব দেখে ভয় পাই না। ওকে, দেখা যাবে। হুম, যা। ভাবি থাপ্পড় মারেন, এটাকেও মেন খারাপ তো। এটা আমার তো বড় ভাই হয়, তাই কিছু করতে পারবো না। আপনি মার দেন। বাদ দাও, আমার জামাই হয়, আমি মারতে পারবো না। সময় হোক, পরে দেখাবো মজা। আমি কি করলাম? আমি কি ওকে ডাকছি নাকি? ওই তো কোথা থেকে আসলো। খাওয়ার মুড চলে গেল। আতিয়া রাতে কথা হবে, এখন আমাকে বের হতে হবে। আর সরি, রাগে অনেক কিছু বলছি। আমাকেও ক্ষমা করে দিয়েন ভাবি, আমিও না বুঝে অনেক কিছু বলেছি। ভালো থাকবেন। আতিয়া বলল।
দুজন দুদিক দিয়ে চলে গেল। নয়ন কার দিকে যাবে বুঝতে না পেরে একা হাঁটতে লাগলো। নয়ন একা ঘুরতে ঘুরতে চলে গেল। রাতের দিকে নয়ন আতিয়ার রুমের সামনে গেল। আতিয়া ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নদীর রুমে চলে গেল। নয়ন আতিয়ার সাথে ঢুকে পড়ল। নদী আতিয়াকে বলল, আতিয়া, আমি তোমাকে ইনভাইট করছিলাম, আর কাউকে তো করি নাই, সে এখানে কেন? আমি জানি না ভাবি, এ আবার এখানে কেন এসেছে, বের করে দেন। আমার সাথে এমন কেন করছো? আমি কি করলাম? চুপ, কে আপনি? এখানে কেন এসেছেন? যান এখান থেকে। বের হও। না, এখানে থাকবো, আমি ঘুমাবো। এখানে কারো জায়গা হবে না, আমার অ্যাসিস্ট্যান্ট এখানে থাকবে। সে আবার কে? নয়ন পিছনে তাকাতেই ভ্যাবাচাকা খেয়ে গেল। তুলি বলে ওঠে, তুই এখানে? তুমি এখানে? কতটা লুচ্ছা হইলে এমন একটা পাওয়া যায়, যেইখানেই যায় এমন কোনো মেয়ে নাই যে ওকে চেনে না। আবার এইটার সাথে যে কি করছে। তুলি, তুমি এইটাকে কিভাবে চিনো? আমার এক্স। কি? না মানে এক্স না, 1 মাস রিলেশন ছিলাম, বেশি না। ছ্যাঁকা আমি দিয়েছিলাম। পুরো লুচ্চা, এই আতিয়ার সামনে থেকে যেতে বলো, আমি এবার খুন করব বলে দিলাম। ধ্যাত, এখানে আমি থাকবো না, গেলাম। আতিয়া চলে গেল। নয়ন কিছু বলার আগে নদী নয়নকে ধাক্কা দিয়ে হাত বাড়ালে। নয়ন সাথে সাথে নদীর হাত ধরে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, বউ, আমাকে বিশ্বাস করো, 1 মাস রিলেশন করেছিলাম। আসলে ও কলেজে কাউকে পাত্তা দিত না, খুব ভাব নাই। আমি বাজি ধরেছিলাম, পরে 1 মাস পর ওকে ছেড়ে দিয়েছি। কত বড় খারাপ মেয়ের মানুষের সাথে নাটক করিস। ওই মেয়ে তোকে এখনো ভালোবাসে আর তুই নাটক করছস। ম্যামকে ছাড় লুইচিয়া। ম্যাম, ও কাউকে ভালোবাসতে জানে না, ও আপনার সাথে নাটক করছে ম্যাম। ও বউ বলে আবেগে ফেলে দেয়, মায়া বাড়ানোর জন্য বউ ডাকছে ম্যাম, ওর মায়ায় পড়বেন না। তুলির বাচ্চা, চুপ করবে? এমনিতে রেগে আছে, আবার তুমি আরও রাগিয়ে দিচ্ছ। স্যার, ছাড় আমাকে, না হইলে তোর মাথা ফাটাবো বললাম। ম্যাম, ধাক্কা দিয়ে বের করে দিন। ও একটা নাটকবাজ ছেলে, ও যা বলছে সব মিথ্যে। ম্যাম, বের করে দেন। বউ, ওর কথা শোনো না। বউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ বউ, রাগ করো না। বুঝতে পারছি না একসাথে সব ঝামেলা কেন আসছে। ঝামেলা না, তোর মতো লুইচ্চার আসল ঝামেলা না, তোর মতো লুইচ্চার আসল রূপ বের হচ্ছে। তুই এইটুকু ছেলে এত খারাপ? তোর বয়সে প্রেম কী জিনিস বুঝতামও না। পড়াশোনা ছিল আমাদের মেইন লক্ষ্য, আর তুই কিনা বের হ, আমার মাথা নষ্ট করিস না। নদী ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নয়ন নদীর কাছে গিয়ে আবার সোজা ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে নয়ন বলে, জান, প্লিজ শান্ত হও না। আমি সত্যি ভালোবাসি তোমাকে, আর কাউকে ভালোবাসি না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে যেমন ভাবছো তেমন আমি না। নয়নকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ঠেলে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। নয়ন দরজা ধাক্কা দিলে একজন বলে, ভাইয়া, এভাবে ধাক্কানো ঠিক হচ্ছে না, পাশে মানুষদের সমস্যা হবে, চলেন। নয়ন চলে গেল। নয়ন রুমে গিয়ে নদীকে SMS-এ কল দিতে লাগলো। এদিকে নদী খাটে বসে কান্না করতে লাগলো আর ওর কল কেটে দিতে লাগলো। তুলি নদীর দিকে তাকিয়ে বলল, ম্যাম, আপনি ওর প্রেমে কিভাবে পড়লেন? ওই আমার হাজব্যান্ড। কি? ও আপনার হাজবেন্ড? ও তোমার সাথে কি কি করেছে? ওই তোমার সাথে খারাপ কিছু করেছে কি? ম্যাম, ও আপনার হাজবেন্ড? ম্যাম, তাহলে কান্না করেন না। ও আপনাকে যেহেতু বলেছে ভালোবাসে, তার মানে আপনাকে ও ভালোবাসে। তুমি না বললে ওই নাটকবাজ নাটক করছে? আমি এমনি মজা করে বলেছি, ওকে অসহায় ভেবে দেখে মজা লাগছিল, তাই একটু জ্বালাচ্ছিলাম। তোমাকে ঠকিয়েছে তাই তুমি মজা নিচ্ছিলে। দেখো, আমি বস, এজন্য আমাকে খুশি করার মিথ্যা বলার দরকার নাই। আরে ম্যাম, আমি মিথ্যা কেন বলবো? ও যেহেতু আপনার হাজবেন্ড, আমি আরও সত্যিটা বলি। চুপ করো। চাকরির জন্য তুমি আমাকে মিথ্যা বলবে? সত্যি বলে আমি তোমাকে পুরস্কার দিব। সত্যি করে বলো, ও আরও কার সাথে কি করেছে? তুমি কি জানো ওই কত মেয়েকে ঠকিয়েছে? অনেক মেয়েকে ঠকিয়েছে, অনেক মেয়ের সাথে খারাপ কাজ করেছে, অনেক বাচ্চার বাপও। তুলি কথাগুলো বলে মিটিমিটি হাসতে লাগলো। নদী আরও রেগে ফায়ার হতে লাগলো। নদী রেগে বলল, ও এত জঘন্য, আমি ওকে এখন এখান থেকে গিয়ে ডিভোর্স দিব। ওর সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। ম্যাম, সরি, আমি মজা করছি ম্যাম।
আপনি ভুল ভাবছেন ম্যাম। সরি ম্যাম। নয়নকে যেমন ভাবছেন নয়ন মোটেও ওই রকম না। নয়ন আপনাকে ঠকায় নাই। তুলি আমাকে কিছু বুঝাতে এসো না। ম্যাম, নয়ন আপনাকে ঠকাবে? আমার সাথে 1 মাস থাকবে, ওই সব আমাকে আগে থেকেই বলে দিয়েছিল। আমি আর ও সবার সামনে নাটক করেছি। ও আমার ফ্রেন্ড আর বোনের মতো দেখে। আমরা ভালো ফ্রেন্ড একটা। এইসব মিথ্যা কথা। আমি ওর সাথে থাকবো না। ও খুব খারাপ ছেলে। এই জন্য তো সেদিন দেখলাম ওর কম্পিউটার খালি মেয়েদের অ্যাকাউন্ট থেকে কল। ম্যাম, এটা স্বাভাবিক। ও কথা বলে, ওর ফ্রেন্ডের সাথে কথা বলে থাকবে। আর সব ওর ফ্যানেরা কল দিতেছে হয়তো। ও কিসের ফ্যান? ওই খারাপ দেখে তো সব সময় মাস্ক পরে হাঁটে। এতদিন বুঝি নাই, এখন বুঝতে পারছি। ওই যে মেয়েদের সাথে এসব করে, এইসব দেখেই কোনো মেয়ে যদি ওকে চিনে ফেলে, তাই ও লুকিয়ে চলে। না ম্যাম, আপনি ভুল ভাবছেন। আপনি তো সোশ্যাল মিডিয়া তেমন থাকেন না, সব তো আমি করে দিই। ওয়েট করেন, আপনাকে আমি দেখাই ওই ক্যান এমনভাবে থাকে। তুলি নয়নের ফেসবুক পেজ নদীর সামনে ধরল। নদীর চোখ কপালে উঠে গেল। নদী বলে ওঠে, 1 মিলিয়ন ফলো নয়নের পেয়েছে এটা? হ্যাঁ, ও ব্লগ করে। ওর গানের কণ্ঠ অনেক সুন্দর। ফানি কন্টেন্টের সাথে আরেকটা পেজ ব্লগ ভিডিও ছাড়ে। আপনি দেখেন নাই ওকে? না, আমাকে পেজটা সেন্ড করো তো। ম্যাম, ও খারাপ ছেলে না, ও যথেষ্ট ভদ্র ছেলে। ও চাইলে যে কোনো মেয়ের সাথে সুযোগ নিতে পারে, বাট ওই কাউকে পাত্তা দেয় না। ওর পিছনে কয়েকজন পড়ে আছে, ওর নাম খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছে। ও তো আমাকে একবারও বলে নাই। ও নিজের ব্যাপারে কাউকে কিছু বলতে পছন্দ করে না। ও সবসময় নিজের ফ্যামিলি নিয়ে আড়ালে থাকতে পছন্দ করে। আপনি ওর ফোনটা চেয়ে দেখেন, ও দিয়ে দেবে। আপনাকে আগেই বলছি, নয়নকে না পাওয়ার কারণে অনেকে ওর বিরুদ্ধে অনেক কিছু বলবে। আপনি কখনোই ওকে ভুল বুঝবেন না। ওকে যেভাবে আপনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেখলাম, এতে মনে হয় না ও আপনার সাথে অভিনয় করছে। ওই অভিনয় করলে আগে বলে দিত। আর আপনি তো ওর স্ত্রী, অভিনয় করার প্রশ্নই আসছে না। আচ্ছা ঘুমাও, সকালে বের হতে হবে। নদীর কথা শুনে তুলি ঘুমিয়ে গেল। নদী নয়নের ভিডিওগুলো হেডফোন দিয়ে দেখতে লাগলো। নদী কিছু ফানি ভিডিও দেখে হাসতে লাগলো। কমেন্টগুলো চেক করলে চোখগুলো বড় বড় হয়ে গেল। নদী কিছুক্ষণ কমেন্ট বক্স থেকে ওইখান থেকে বের হয়ে আরও কিছু ভিডিও দেখতে লাগলো। নয়নে কিছু ছবি সেভ করে জুম করে দেখতে লাগলো। নয়নের ছবিতে কিস করে বলল, আমার বরটা সবার কাছে এত প্রিয়, আমি তো ভাবতেও পারছি না। আর বরটাকে ফুল বুঝি কত কষ্ট দিলাম। আমার কাছে তো সব কিছু আশা করে অন্য মেয়ের কাছে তো আর করে না। ব্লগ থেকে খুলি। নদী নয়নকে আনব্লক করলে। নয়ন SMS এর সাথে সাথে আসলো। নদীর মন খুশি হয়ে গেল। নদী SMS দিয়ে বলল, ঘুম পাচ্ছে এত, SMS দিয়ে বিরক্ত করবে না তো। আর কোনো কথা শুনতে চাই না, ঘুমাও। জান প্লিজ আর রাগ করে থেকো না। আমি সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি, আর কাউকে ভালোবাসি না। তোমার ফেসবুক আইডি, পাসওয়ার্ড সব কিছু দাও, আমি দেখতে চাই। জান তুমি আমার ফোন রেখে দিও, তাও রাগ করে থাকো না। এখন ফোন দিয়ে যাও। জান এখন তোমার সাথে কথা বলবো কি দিয়ে তাহলে? কথা বলা লাগবে না, ফোন দিয়ে যাও। আসলে বউ এখন দিতে পারবো না, আমি একটা কাজ করছি তো। কি কাজ? কার সাথে SMS করো? কার সাথে কি করছো যে আমাকে ফোন দিতে পারবে না? তোমাকে আমি পরে বলছি, প্লিজ রাগ করো না। না, এখনই বলো। আচ্ছা বলবো, বাট জান তোমার ল্যাপটপটা দিতে পারবে 3 মিনিটের জন্য? কাজের ফাইল আছে। সমস্যা হবে না, আমি জাস্ট আমার অ্যাকাউন্ট লগ ইন করবো। ওকে চলে আসো, বাট দুষ্টুমি করার চেষ্টা করলে মাইট দিব। ওকে করবো না। নয়ন খুশি হয়ে রুম থেকে বের হয়ে নদীর রুমের সামনে এসেছে। কল দিল। নদী উঠে গিয়ে দরজা খুলে দিল। নয়ন রুমে ঢুকে পিছন থেকে জড়িয়ে ধরতে যাবে, তখনই নদী রাগে লুক নিয়ে তাকালে। নয়ন হাত গুটিয়ে নিয়ে বলল, এই খচ্চর মহিলা ঘুমাইছে, মন চাচ্ছে উষ্টা মেরে খাড়তেই ফেলে দেই। নয়নের কথা শুনে নদীর রাগে লুক নিয়ে তাকালে। তুলি উঠে বলল, কি বললি? আমি খচ্চর মহিলা? তুই ঘুমাস নাই? ফোনের শব্দে ঘুম ভেঙে গেছে। বড্ড ফাজিল, তাই এত অল্প সময় ঘুম ভেঙে গেছে। ম্যাম, আপনার হাজবেন্ডকে কিন্তু আমি... চুপ থাক, কাজ করতে এসেছি, আবার কোনো পেঁচা লাগিয়ে দিস না। ল্যাপটপ ওই যে। নয়ন ল্যাপটপ নিয়ে বলল, পাসওয়ার্ড? ওয়েট। ল্যাপটপ দি কি করবি?
কিছু জিনিস ডিলিট করব, সাথী বেশি বেশি করছে। ওইটা দিয়ে করিস না, আমারটা দিয়ে কর। ম্যাম, এইখানে কিছু ফাইল আছে, ওইটা সিক্রেট, রিস্ক নেওয়া যাবে না। দে তাহলে। নয়ন তুলি ল্যাপটপ নিয়ে নিজে থেকে পাসওয়ার্ড খুলে নদীর সন্দেহের নজরে তাকালে নয়ন বলে ওঠে, না না মানে বউ, আমি ওর পাসওয়ার্ড জানি, কারণ ওই সব কিছুতে একই পাসওয়ার্ড ব্যবহার করে। বউ, আমি ওকে বোন বলে ডাকমু আজ থেকে। এই তুলি, তুই আমার বোন লাগোস। ওকে যা। নয়ন তুলি ল্যাপটপ দিয়ে সাথীর অ্যাকাউন্ট হ্যাক করে সব কিছু ডিলিট করতে লাগলো। তুলি নদী তাকাতেই তুলি পাতে নদী লজ্জে বলে, কি ফালতু ছেলে, আমাদের সামনে নোংরা জিনিস দেখতে লজ্জা করে না? আমি ওর বউ আমার সামনে ওই অন্য মেয়ের সাথে ঘনিষ্ঠ হওয়া দেখছে। নয়ন, এটা সাথী করেছে, এটা তো তুই। আমি। কি, তুমি ওই ছেলে? আমাকে ধোকা দিলে? তোমাকে কেন ধোকা দিব? নিজেই দেখো ওই মেয়েটা কে। নদী ভাবতে লাগলো, ভালো করে দেখলে চোখ কপালে উঠে গেল। নয়ন এক এক করে সব ডিলিট করলে নদী বলে ওঠে, এইসব পিক কে তুলো? আমার কিছু ফ্রেন্ড এসব করেছে, আর সাথে সেইগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতো। সাথী মানে তুমি আত্মীয় যাকে মারলে ওই। কি, এত খারাপ মেয়ে? ওকে তো আমি। নয়ন, তোকে এই সবাই গালাগালি করতেছে, এভাবে ও যদি কোনো ক্ষতি করলো? নয়ন, লাইভে চলো, আমি তোমার স্ত্রী, সবাইকে জানিয়ে দাও। না, করতে থাক, আমি ওইসব নিয়ে ভাবি না। সবাই তোমাকে খারাপ বলতেছে, আর তুমি বলো ওইসব নিয়ে ভাবো না? আব্বু আম্মু তোমার ভাইয়া জানলে কত রেগে যাবে, আর সাথে আমার ফ্যামিলি আরও খেপে গেলে আমাকে তোমার সাথে রাখবে না, সব ডিল ক্যান্সেল করে দিবে। এখন লাইভে যাওয়া সম্ভব না, কিছু প্রমাণ দরকার, আর আমি এখন লাইভে গেলে তোমার ক্ষতি হবে। যেহেতু আমার রিপোর্ট খারাপ হয়ে গেছে, সেখানে তোমাকে নিয়ে গেলে তোমাকে সবাই গালাগালি করবে। আমি চাই না আমার স্ত্রীর দিকে কেউ খারাপভাবে আঙুল তুলুক। তোমরা ঘুমাও, বাকিটা আমি দেখে নিব। নয়নের কথা শেষ হতে না হতেই কল আসতে লাগলো। নয়ন কারো কল রিসিভ না করে ফোন বন্ধ করে দিল। নদী নয়নকে চিন্তিত দেখে বলল, আমার কথা না ভেবে আসো, লাইভে যাই। আরে ধুর, থাকো যাই। নয়ন চলে গেল। রুমে গিয়ে ভয়েস রেকর্ড এডিট করে নয়ন একটা পোস্ট করলো। যে মেয়ে পাত্তা না পেয়ে পিক এডিট করে ছেড়ে রিপোর্ট খারাপ করতে চায়, সেই মেয়ে আর যাই হোক কারো ঘরে ভালো বউ হওয়ার যোগ্যতা রাখে না। যে তোমাকে বিয়ে করবে তার কপালে সুখ নাই। নয়ন পোস্ট করে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠলে একজন বলে ওঠে, ভাইয়া, গতকালে ওই মেয়েটা এইসব করছে যে আপনার কোলে বসেছিল। আপনি এত তাড়াতাড়ি রেকর্ড কিভাবে করলেন? আমার কাছে একটা ভিডিও আছে, এটাই একটু করে দেন। না থাক, যতটুকু দিয়েছি ওইটাই যথেষ্ট। মুখ দেখানোর দরকার নাই, এমনিতে পস্তাবে, ওর ভয়েস তো ভাইরাল। নয়নের কথা শুনে সবাই হেসে দিয়ে বলল, ভাইয়া আপনি একটা জিনিয়াস, বাট রেকর্ড কখন করলেন? যখন দেখলাম ওর আগে চোখে, তখন বুঝেছিলাম আবারও ব্ল্যাকমেল করবে, তাই আমি ভয়েস রেকর্ড করেছিলাম আর এডিট করার কথা উল্লেখ করেছিলাম। ভাইয়া বাইরে যাব, ওই তোরা রেডি হচ্ছিস? তুমি যাও, আমরা আসছি। নয়ন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেল। সবে মিলে 3:30 খুললো, মজা করলো। সন্ধ্যার দিকে ব্রিজের কাছে সবাই বসে আড্ডা দিচ্ছিল। তখনই নদী এসে নয়নের পাশে বসলো। তুলি নয়নের বাম পাশে বসে বলল, হাই সুইটহার্ট। তুলি, সরি ম্যাম, আপনার কথাও আমি বলে দিলাম, আপনি তো লজ্জা পাচ্ছিলেন। আপনি আবার এসেছেন? আতিয়া, দেখ তোর ভাইয়ের সাথে আবার ওই মহিলা। থাকুক গা, তুই তোর মতো থাক। আইসক্রিম খাবো। আমরা আর খাবো না, ভাবিকে নিয়ে এসেছে, দাও। নয়ন উঠে চলে গেল। নয়ন 2টা আইসক্রিম নিয়ে এসেছে। তুলিকে একটা দিল, আরেকটা দিল নদীকে। নদী নয়নকে বলল, তুমি খাওয়াই দাও, আমি কলে কথা বলবো নোভার সাথে। নদী নোভাকে কল দিলে পিছন থেকে সবে অবাক হয়ে গেল। নোভা বলে ওঠে, আতিয়া, তমা, তোরা ওইখানে কি করস? তুই ওনাকে চিনস? কাকে? যার ফোনে কল দিয়েছিস। ও, এটা তো আমার বড় আপু। সবাই হাঁ হয়ে তাকিয়ে থাকলো। নোভার পাশে রাফিকে দেখে বলল, আমাদের ক্রাশের সাথে তুই কি করস? ওই ফাজিল মেয়ে, কি বলো? তোর ক্রাশ আমার জামাই লাগে। তোর বোন আমার ক্রাশকে নিয়ে এসেছে, আর তুই আতিয়ার ক্রাশকে নিয়ে নিয়েছিস? আতিয়ার দিকে তাকাতেই আতিয়া ভ্যাবাচেকা খেয়ে বলে, না মানে আমার না ভাইয়া, আমি ওটাকে বলি নাই, এমনি মজা করছিলাম। খুব ফাজিল হয়ে গেছো তাই না? আমার সামনে এসব কথা বলার সাহস কোথা দিয়ে পাও? সরি ভাইয়া, নোভা, তোকে আমি পরে দেখে নেব।
আরে জিজু যে, তুমি ওখানে কি করো? তোমাকে কল দিয়ে ধরো না কেন? নয়ন, তুই এখানে কবে গেছোস? আর এসব কি হচ্ছে? ভাইয়া এখন কিছু বলতে আগ্রহ না, আমি বাসায় গিয়ে সব বলবো। মম ড্যাড অনেক রেগে আছে, বিশেষ করে শাশুড়ি আম্মু আরও রেগে আছে। রাগ করতে থাক, ওইসব নিয়ে ভেবো না। ভাইয়া তোমার বড় ভাই। হুম, আতিয়া লজ্জা পেয়ে গেল। নয়ন বলে ওঠে, পরে কথা হবে, এখন ভালো সময় কাটাতে দাও। রাফি কল কেটে দিল। নয়ন আতিয়ার দিকে তাকালে আতিয়া অন্যদিকে ঘুরে তাকিয়ে থাকলো। নয়ন আতিয়ার দিকে তাকিয়ে কিছু না বলে বসে থাকলো। 5 দিন পর নয়ন আতিয়াদের সাথে বাসায় চলে গেল। আতিয়াকে বাসার সামনে নামিয়ে দিয়ে ওর বাসায় চলে গেল। বাসার ভিতরে ঢুকতেই নয়নের ড্যাড ঠাস ঠাস করে থাপ্পড় মারল। নয়ন কিছু বলার আগে বলল, মান সম্মান শেষ করে আবার ফিরে কেন এসেছিস? তোকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছি, জীবনে বড় ভুল করেছি। তোকে আমরা ছোট সন্তানের জায়গা দিয়েছিলাম, আর তুই কিনা আমাদের টাকায় মেয়েদের নিয়ে সময় কাটিয়েছিস, মেয়েদের জীবন নিয়ে খেলা করছিস। তুই কি মানুষ নাকি অন্য কিছু? তুই আমার মান সম্মান শেষ করে দিয়েছিস। তোকে আর আমার সামনে দেখতে চাই না, তুই এখন থেকে চলে যা। ড্যাড, আমার কথা শুনো, নয়ন কিছু করে নাই। চুপ একদম, তুমি কোনো কথা বলবে না। তুমি আদরে আদরে ওকে মাথায় তুলে ফেলেছো, তোমার জন্য এমন করতে সাহস পেয়েছে। বের হয়ে যাও নয়ন। নয়নকে ধাক্কা দিয়ে বের করে দিলে নদী ধরে ফেলল। ড্যাড বলে ওঠে, নদী, ওকে ডিভোর্স দিয়ে দাও। তোমার মম সব ব্যবস্থা করে নিয়েছে। আমি কেন ওকে ডিভোর্স দিব? তুমি জানো ও কি করেছে? ওই একটা খারাপ ছেলে, মেয়ে নিয়ে খেলা করাই ওর কাজ। ওই আমার ভাতিজির সাথে নোংরামি করছে। নদী অবাক হয়ে নয়নের ড্যাডের পিছনে তাকিয়ে দেখে সাথী। সাথী কান্না করে বলে, চাচ্চু, তোমার সাথে বাবা মায়ের সমস্যা, তাই বলে তোমার ছেলে আমার সাথে এমন প্রতারণা করতে পারলেও? শুধু আমার সাথে না, অনেক মেয়ের সাথেই এমন করেছে। ওই আমার ছেলে না, ওকে আমি রাস্তায় পেয়েছিলাম। এখন বুঝতে পারছি রাস্তার ছেলে রাস্তার কুকুরের মতো হবে, এটাই স্বাভাবিক। ড্যাডের কথা শুনে সবার চোখের কোণে পানি চলে আসলো। নয়ন ওর মমের দিকে তাকিয়ে বলল, মম, তোমারও কি মনে হয় আমি রাস্তার কুকুর? নয়ন, তোমার থেকে আমি এমন কিছু আশা করিনি। তোমাকে আমি আমার বুকে আগলে রেখেছি। রাফির থেকে আমি তোমাকে বেশি ভালোবেসেছি, আর তুমি কি না আমার সব বিশ্বাস নষ্ট করে দিলে। আমি প্রথমে বিশ্বাস না করলে, এখন আমি বুঝতে পারছি আমি ভুল করেছি। আমি তোমাকে চিনতে ভুল করেছি। তুমি এমন কাজ করলে ঠিক করলে না। দুঃখ নাই, বাট একটা কথা বলি, সাথী যে পিক দিয়েছে ওইটা সাথী না, ওইটা নদী ছিল। ভাইয়া আমরা যে ক্লাবে ছিলাম, দেখো ওইটা নদী আর আমি ছিলাম সেদিনকার পিক। নয়নের কথা শুনে রাফি চেক করতেই বলে উঠল, হ্যাঁ, এখানে ড্যাড ওদে আছে, এটা তো সেদিনের। হ্যাঁ, ওইটাই আমি ছিলাম। কি তুমি ছিলে? তাহলে সাথীর কাছে এইসব পিক কিভাবে গেল? না, আমি ছিলাম। চাচ্চু, আমাকে বিশ্বাস করো। নয়নের মম রাগের সাথীকে সজোরে থাপ্পড় মেরে দিল। রেগে বলে ওঠে, আমি বলেছিলাম আমার ছেলে এমন কিছু করতে পারে না। আমাকে তোমরা বিশ্বাস করতে বাধ্য করেছো, আর তুমি এখান থেকে চলে যাও। আমি তোমাকে এখানে আর দেখতে চাই না। তুমি একদম তোমার বাবার মতো হয়েছো। বের হয়ে যাও। আর কখনো যদি আমার ছেলের সামনে দেখি, তোমাকে আমি মেরে ফেলবো। ছোট আম্মু। চুপ, একদম চুপ। আমাকে একদম ওই মুখে আম্মু বলে ডাকবে না। সাথে চুল ধরে নোভা থাপ্পড় দিতে দিতে বলে, আমার বোনের সংসার ভাঙার জন্য উঠে পড়ে লাগছিলে, তাই না? এবার দেখো আমি তোমার কি হাল করি। নোভা চুল ছেড়ে ফুলদানি দিয়ে মারতে যাবে, সাথে দৌড়ে পালিয়ে গেল। নোভা বলে ওঠে, ওই দাঁড়াও, চলে কেন যাও? দেখো আমি তোমার কি অবস্থা করি। নোভার কথা শেষ হইতে ড্যাড নয়নের দিকে তাকাতে গিয়েও তাকাতে পারল না। নয়ন তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমাকে সেদিন বাঁচিয়েছিলেন, আমাকে সুন্দর একটা জীবন দিয়েছিলেন। আমি যেহেতু রাস্তার কুকুর, সেখানে আমার মনে হয় আমাকে রাস্তায় ভালো মানাবে। আমাকে ক্ষমা করে দিয়েন, আমি আপনাদের মন ভেঙে দিয়েছি, আপনাদের বিশ্বাস নষ্ট করেছি। ভালো থাকবেন, আমি আর কোনোদিন আপনাদের সামনে আসবো না। নয়ন চলে যেতে নয়নের মম বলে ওঠে, নয়ন প্লিজ আমাদের কথা শোনো। এখান থেকে কোথায় যাবে? তোমার ড্যাড রাগের বশে তোমাকে রাস্তার কুকুর বলেছে। ও মন থেকে এসব বলে নাই।
তোমাকে অনেক ভালোবাসে। আমি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য না, আমাকে ক্ষমা করে দিন আপনারা। নয়নের মম আটকানোর চেষ্টা করতে লাগলো। নয়নের ড্যাড বলে ওঠে, ছেড়ে দাও, যে থাকতে চায় না থাকার দরকার নেই, চলে যাক। যার যাওয়া সেই যাবেই, তাকে আটকানোর সাধ্য আমাদের নাই। নয়নের ড্যাডের কথা শুনে নয়ন মুচকি হাসি দিয়ে ওর মমের হাত সরিয়ে দিয়ে চলে গেল। নয়নের মম কান্না করতে করতে বলল, তুমি এমন কেন করলে? তুমি ওকে গালি দিয়েছো, আমি মানছি রাগ বলে বলছো, তাই বলে ও চলে গেল আর তুমি ওকে আটকালে না। নয়নের ড্যাডের চোখের কোণায় পানি গড়িয়ে পড়ল। নয়নের ড্যাড বলে ওঠে, নিজের সন্তান হলে কখনোই এভাবে চলে যেত না। বাবা হয় সন্তানকে আগে কিছু বলতে পারি, তাই বলে সেই চলে যাবে? রাফিকে তো কত কিছু বলি, কই আমাদের ছেড়ে তো গেল না। ড্যাড কথাগুলো বলে কান্না করতে লাগলো। নয়নের মম রাফির কাছে গেলে নয়নের ড্যাড ওদের হাত সরিয়ে দিয়ে চলে গেল। এইদিকে নয়ন আনমনে হাঁটতে লাগলো। নয়ন ওর নিজস্ব ফার্ম হাউসে চলে গেল। নয়ন ফার্ম হাউসে গিয়ে ওর রুমে ঢুকে ড্রিঙ্কস করতে লাগলো। নয়নের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। নয়ন বারবার চোখ মুছতে লাগলো আর তখনকার কথাগুলো ভাবতে লাগলো। নয়ন সহ্য করতে না পেরে লাইভে গেল। ফোন হাতে নিয়ে লাইভে গিয়ে নয়ন বলতে লাগলো, হ্যালো গাইস, আমাকে এভাবে দেখে সবাই অবাক হচ্ছেন হয়তো। আমি আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করতে আসলাম। আমার হয়তো অনলাইনের জগতে এটাই শেষ লাইভ। নয়ন কথাগুলো বলে ড্রিঙ্কস করলো। নয়ন লাইভে সবার সামনে নোটিফিকেশন চলে গেল। সবাই লাইভে জয়েন হইলে অবাক হয়ে গেল। নোভা বড় স্ক্রিনে লাইভটা চালালে নয়নের ম্যাম, ড্যাড, রাফি, নদীর মম তাকালো। নদী বলল, এটা কোথায়? ওকে তো ট্র্যাক করা যাচ্ছে না। রাফি, তুমি কিছু জানো? বুঝতে পারছি না কোথায় আছে। সবাই কানাঘোষা করতে লাগলো। এইদিকে আতিয়া বলে ওঠে, মম, ভাইয়া লাইভে এসেছে, ড্রিঙ্কস করছে, ভাইয়ার কিছু হয়েছে মনে হয়। আতিয়া টিভি চালালে রাহেলা খান অবাক হয়ে তাকালো। নয়ন এইদিকে ড্রিঙ্কসের বোতল রেখে বলল, ওয়েট, সবার এত কমেন্ট উত্তর দেওয়া সম্ভব না। আজ আমি আমার লাইফে কিছু স্টোরি আপনাদের জানাবো। আমাকে সবাই হাসি খুশি একজন মানুষ হিসেবে জানে। আমি সবার সামনে যা দেখাই আমি আসলে তেমন না। আমারও কষ্ট হয়, আমারও অভিমান হয়, কিন্তু আমি কাউকে কিছু প্রকাশ করতে পারি না। আর আমার প্রকাশ করার মতো কোনো মানুষ নাই। আমি এই দুনিয়াতে বড্ড একা। আমি কারো আপন না। যাদের আমি আপন ভাবি তারা আমাকে ছেড়ে দেয়। নয়ন কথাগুলো বলে ঢোক গেল। একজন বলে ওঠে, ভাইয়া আপনার কি হয়েছে? এসব কেন বলছেন? নানা ধরনের মানুষ নানা ধরনের কথা বলতে লাগলো। নয়ন সবার কমেন্ট দেখে বলল, আপনারা বুঝতে পারছেন না আমি কি বলছি? ওয়েট, আমি বলছি। আপনাদের একটা স্টোরি বলি। সোনার চামচ মুখে নিয়ে একটা ছেলে জন্মগ্রহণ করে। সেই ছেলেটা যখন বাবা মায়ের কোলে আলো করে এসেছিল, সবার খুশির বন্যা বয়ে গেছিল। তার খুশিতে যত গরিব মানুষ এতিম সবাইকে তার বাবা দাওয়াত দিয়ে খাবার খাওয়ায়, সাথে জামা কাপড় দিয়েছিল। সবার ভালোবাসা দোয়া পেয়েছিল সেই ছেলেটা। কিন্তু ছেলেটার জন্মের পর আদরে আদরে বড় হতে হতে যখন 9 বছরে পড়লো, ছেলেটার জীবনে চলে আসলো কালো অমাবস্যা। নয়ন কথাগুলো বলে চুপ হয়ে গেল। একজনের কমেন্ট দেখে নয়ন ড্রিঙ্কস আরেক ঢোক খেয়ে নিয়ে বলল, ছেলেটা বাবা মা যখন তার বিশ্বাস্ত মানুষজনের কাছে রেখে চলে গেল দেশের বাইরে। 10 দিন সব ঠিক ছিল, হুট করে শুরু হয়ে গেল ছেলেটার উপরে অত্যাচার। ছেলেটার বড় চাচা চাচি ছেলেটাকে শান্তিতে থাকতে দিল না। তার সন্তানদের রাজার মতো রেখে রাজার ছেলেকে প্রজার মতো খাটানো শুরু হয়ে গেল। বাবা মায়ের সাথে কথা বলতে দিলেও পাশে চাকু নিয়ে বসে থাকতো। যদি ছেলেটা অত্যাচারের কথা বলে দেয় তাহলে ছেলেটাকে মেরে ফেলবে। ছোট ছেলেটা ভয়ে কাউকে কিছু বলে নাই। ছেলেটা বারবার বাবা মাকে ইশারা করে বোঝানোর চেষ্টা করলেও তার বাবা মা ছেলের ইশারা না বুঝে চাচা চাচির মুখে ভালো থাকার কথা শুনে বিশ্বাস করে নিত যে তাদের ছেলে ভালো আছে। নয়ন কথাগুলো বলে আবার ড্রিঙ্ক মুখে নিল। নয়ন বলে ওঠে, ছেলেটা অত্যাচারিত হতে হতে বড় হতে লাগলো। ছেলেটা যখন 13 বছর পড়লো, তার বাবা মা তাকে উইশ করতে কল দিলে ছেলেটা সব ভয় রেখে তার বাবা মাকে বলে দেয় যে সে ভালো নাই। তার চাচা চাচি ভাই বোনেরা তাকে মারে। সেইটা শোনার সাথে সাথে চাচি ফোন কেড়ে নিয়ে হাসি মুখে বললে, নিশাত মিথ্যা কেন বলছো? ভাবি নিশা সবসময় দুষ্টুমি করে, পড়াশোনা ঠিকমতো করে না। তাই ওর চাচু একটু রাগ দেখেছিল যে পড়াশোনা করো, তোমার বাবা মা আমাদের কাছে বিশ্বাস করে দিয়ে গেছে, আর তুমি এভাবে চলে কি হবে? আরও উল্টোপাল্টা বুঝালে ছেলেটা মা বিশ্বাস করে নেয়। মা হেসে বলে, নিশাত এভাবে বলতে নাই, চাচু তোমার ভালোর জন্য বকা দিয়েছে। তুমি পড়াশোনা না করলে কিভাবে হবে বলো?
আরও অনেক কিছু বলে ফোন রেখে দেয়। ছেলেটাকে সেদিন মেরে ঘর বন্দি করে রেখে দেয়। নয়ন কথাগুলো বলে ডুকরে কেঁদে উঠল। নয়ন চোখ মুছতে লাগলো। এদিকে সবাই একের পর এক জিজ্ঞেস করছে তারপর ছেলেটার কি হলো। এইদিকে রাহেলা চৌধুরী আতিয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। নয়ন বলে উঠল, ছেলেটা প্রায় তার বাবা মায়ের কাছে অভিযোগ করলে বাবা মাকে তারা বলে দিত ছেলেটা অন্যদের সাথে মারামারি করে আঘাত পাইছে। বাবা মাও তাদের কথা বিশ্বাস করে ছেলেটাকে বোকাঝোকা করে ফোন রেখে দিত। এভাবে চলতে চলতে ছেলেটা আর সহ্য করতে না পেরে বাসাতে পালিয়ে যায়। পালাতে গিয়ে ছেলেটার রাস্তায় একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। নয়নের কথা শুনে সবাই বলতে লাগলো, তাহলে কি ছেলেটা মারা গেছে নাকি বেঁচে আছে? তাড়াতাড়ি বলুন। নয়ন সবার কমেন্ট দেখতে লাগলো। নয়ন বলে ওঠে, ছেলেটার দুর্ভাগ্য যে সেই বেঁচে যায়। যাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় তারা তাকে হসপিটালে নিয়ে যায়। ছেলেটা সুস্থ হলে নিজের কোনো কিছু বলতে পারে না। এই দেখে ওই গাড়িওয়ালা মালিক মালকিন ছেলেটাকে নিজের ছেলের পরিচয় দিয়ে দেয়। ছেলেটা অনেক সুখে জীবনযাপন করছিল, কিন্তু নয়নের কথা শুনে সবাই আগ্রহ নিয়ে পড়ল, কিন্তু ভাইয়া সে তো সুখে আছে। নয়ন কান্না থামিয়ে বলল, সেই সুখ আর সইল না। আর সেই বাবা মাকেও হারিয়ে ফেলেছে। সেই বাবা মা তাকে অবিশ্বাস করেছে। জন্মদাত্রী মা বাবাও তাকে বিশ্বাস করে নাই। যারা এত বছর আমাকে বড় করলো, এত ভালোবাসলো, তারাও আমাকে অবিশ্বাস করলো, আমাকে মিথ্যা অভিযোগ দিল। আজ আমি দোষী। আমার সাথে বারবার এমন কেন হয়? নয়ন কথাগুলো বলে জোরে চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। লাইভে সবাই নয়নের কান্না দেখে কান্না করতে লাগলো, নানা ধরনের কমেন্ট করতে লাগলো। এইদিকে নয়নের কান্না কথাগুলো শুনে সবাই চোখে পানি চলে এসেছে। নয়নের মম বলে, আমি নয়নের কাছে যাব। আমি ওকে অবিশ্বাস করতে চাইনি। আমি নয়নের কাছে যাব, আমাকে নিয়ে চলো। নয়নের মম পাগলামি করতে লাগলো। এদিকে নয়ন কান্না করতে করতে বলে, আমার ভাগ্যে কেন বেশি দিন সুখ থাকে না? আমি কেন যাকে বেশি ভালোবাসি তারা আমাকে ছেড়ে দেয়? যে ডেট আমাকে বুকে করে রাখতো সেই ডেট আমাকে বলেছে আমি রাস্তার কুকুর। রাস্তার কুকুর হব এটাই স্বাভাবিক। আসলে আমি রাস্তার কুকুর। আমার কেউ নাই। আমি এই দুনিয়াতে একা। নয়নের কথা শুনে নয়নের ড্যাড, মম, নদীর আম্মু, নদী, নোভা সবাই কান্না করতে লাগলো। এদিকে রাহেলা খান সহ্য করতে পারলেন না, নয়নকে সাথে সাথে কল দিল। নয়ন কল কেটে দিতে লাগলো। আতিয়া লাইভে জয়েন রিকোয়েস্ট দিল। নয়ন কল কেটে দিতে গিয়ে লাইভে জয়েন করে ফেলো। সবাই আতিয়াকে দেখে অবাক হয়ে গেল। আতিয়া বলে ওঠে, দয়া করে আমাকে সরিয়ে দিবেন না, মম সবার সামনে আসতে চায়। আতিয়া রাহেলা খানের কাছে দিলে সবার চোখ কপালে উঠে পড়ে। নয়নের মম, ড্যাড, নদী, রাফি সবে অবাক হয়ে বলে ওঠে, এটা তো নাম্বার 1 বিজনেসম্যান রাহেলা খান। উনি লাইভে তাও নয়নের। এটা কি দেখছি আমি? এটা কিভাবে সম্ভব? আর ওনার চোখে পানি? দেখতে দাও। নয়ন রাহেলা খানকে দেখে যেই সরিয়ে দিতে যাবে তখনই রাহেলা খান বলে ওঠে, আসসালামু আলাইকুম, আমি রাহেলা খান। আমাকে হয়তো অনেকেই চিনতে পারছেন, আবার অনেকেই চেনেন না, বাট আজ আমি লাইভে জয়েন হয়েছি। আমার আরেকটা পরিচয় আছে, সেই পরিচয় দিতে। আর নিশাত, আমাকে লাইভ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করো না। আপনি আমার এখান থেকে যান। আপনার মতো এত বড় মানুষকে দেখে আমি অনেক খুশি হয়েছি। আপনি আসতে পারেন। তোমার ভিউজরা সবাই আমাকে থাকতে বলছে। তুমি আমার কথা না শুনলেও তোমার ভিউজদের কথা শুনবে। আপনি চলে যান। কল কাটতে গিয়ে অ্যাকসেপ্ট করে ফেলছি। এখানে যেহেতু অ্যাকসেপ্ট হয়েই গেছে, সেখানে আমাকে কিছু বলতে দাও। তোমার গল্পে কিছু অজানা তথ্য আছে যেটা তুমি জানো না। আমি সেটা জানিয়ে দিতে চাই। আমি মিথ্যা কোনো কথা শুনতে চাই না। সবাই জানতে ইচ্ছে করছে না নিশাদের বাবা মা কি পরে জানতে পেরেছিল ওসব কাহিনী? হ্যাঁ, জানতে পারছে। যখন জানতে পারে ততক্ষণই অনেক লেট হয়ে গিয়েছিল। নিশাদের মা কিছুটা বুঝে সেদিন দেশ এসেছিল। এসে তার সন্তানকে খুঁজে পায় নাই। তার চাচা চাচি দুজনাই জেলে দেওয়া হয়েছে। তারা শাস্তি পাচ্ছে। আজও নিশাদের মা সেই বাসা ছাড়ে নাই। আজও সেই একা ওখানে বাস করে। হয়তো কোনো দিন তার ছেলে ফিরে আসবে। তার ছবি বিজ্ঞাপনে দেওয়া হয়েছিল, কিন্তু তাও তাকে পাওয়া যায় নাই। আজও তার বাবা মা পস্তাচ্ছে। তাদের একটা ভুলে সব শেষ হয়ে গেছে। প্রতিনিয়ত তারা নিজেদের সাথে যুদ্ধ করছে। বাহিরে স্ট্রং দেখালেও তারা ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে। রাহেলা খান কথাগুলো বলতে বলতে কান্নায় গলা আটকে আসলো। রাহেলা খানের কথা শুনে সবাই বলতে লাগলো, ম্যাম আপনি
আমার আইডল। বাট ম্যাম, আপনি এসব কীভাবে জানলেন? আর আপনি এত বড় মানুষ হয়ে নয়ন ভাইয়ের মতো মানুষের লাইফ, তাও আবার তার জীবন কাহিনী কীভাবে জানলেন? আপনি কি ওনাকে আগে থেকে জানেন? আপনি কি কিছু হন ওনার? এইসব প্রশ্নে কমেন্ট বক্স ভরে গেল। নদী সবাই আগ্রহ নিয়ে বসে থাকলো। নয়ন বলে ওঠে, উনি আমার কেউ না, উনাকে আমি চিনি না, আমি উনাকে ঘৃণা করি। নয়নের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রাহেলা খানকে সবাই জিজ্ঞেস করতে লাগলো। আতিয়া ধৈর্য ধরতে না পেরে রাহেলা খান পিছনে দাঁড়িয়ে পড়ল। হ্যাঁ, নয়ন চৌধুরীর সাথে আমাদের সম্পর্ক আছে। কোনো সম্পর্ক নাই। আমি সেই হতভাগ্য মা, যে নিজের সন্তানকে না ভাসুরের বউ আর ভাসুরকে বিশ্বাস করতাম। আমি সেই হতভাগ্য মা, যে নিজের সন্তানকে হারিয়ে ফেলার জন্য দায়ী। আমি সেই হতভাগ্য মা, যে নিজের সন্তানকে এত বছর পর কাছে পাওয়ার পরও তাকে বুকে জড়িয়ে ধরে বলতে পারছি না, বাবারে আমাকে ক্ষমা করে দে। আমার ভুলের ক্ষমা হয় না আমি জানি, কিন্তু তুই আমার বুকে ফিরে আয় বাবা, আর তোকে হারাতে দিব না আমি। রাহেলা খান কথা শুনে কমেন্টে ঝড় উঠে গেল। সারা দেশ ছড়িয়ে গেল লাইভটা। নদীরা সবে অবাক হয়ে গেল। নদীর মম বলে ওঠে, কি নয়ন, রাহেলা খানের হারিয়ে যাওয়া সন্তান নিশাত খান? এই জন্য তো বলি, এমন কোটিপতি কিভাবে নয়নের কথা মতো চলতে পারে। নয়ন এত বাজে ব্যবহার করে, তাও কিছু বলে না। নয়নের রাগ ভাঙানোর চেষ্টা করে, আবার যা বলে তাই করে। আমার তো বিশ্বাস হচ্ছে না। সবাই কমেন্ট করতে লাগলো। নয়ন ভাইয়া, উনি আপনার মা? আপনি কি আগে জানতেন না? আমি সব জানি, বাট আমি উনাকে মা হিসেবে মানি না। আমি উনাকে বাঁচেছিলাম। অ্যাক্সিডেন্ট হলে আমি উনাকে হসপিটাল নিয়ে গেছিলাম, রক্ত দিয়ে বাঁচেছিলাম। আমি তখনই উনাকে চিনে ফেলছিলাম, বাট বুঝতে দেই নাই। আমি জানি না উনি আমাকে কিভাবে চিনে ফেলছে, বাট উনাকে আমি আগে থেকে চিনতাম। আমি হসপিটালে তোমাকে মা ডাক বলতে শুনেছিলাম, বারবার মা বলে কান্না করে আমাকে ডাকছিলে। আমার জ্ঞান ফিরলে আমি চুপ করেছিলাম। আমি সব শুনেছিলাম, তুমি আমার হারিয়ে যাওয়া সন্তান। আমি সব জেনে তোমাকে ধরলে তুমি আমাকে অস্বীকার করো, তাই আমি তোমাকে জব নাম করে আমার কাছে রাখতাম। নয়ন কিছু বলতে নয়ন ওইখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। সবাই চিৎকার দিয়ে উঠল। নয়নের জ্ঞান ফিরলে দেখে নয়নের মাথার দুপাশে বসে আছে। নয়ন উঠতে যাবে, রাহেলা খান আর ওর মম ধরে বলল, উঠো না, শুয়ে থাকো। মম, আপনি এখানে কিভাবে আসলেন? তুলি নিয়ে এসেছে। নয়ন সামনের দিকে তাকাতেই দেখে নদী তুলি অনেক দূরে দাঁড়িয়ে আছে। নয়ন তুলিকে বলল, পাকনামি করো কেন? মন চাইছে তাই। নয়ন আমাকে ক্ষমা করে দে বাপ, তোর ড্যাড এসেছে। রাহেলা খান হাজব্যান্ড আসলে নয়ন অন্যদিকে তাকালে রাহেলা খানের হাজব্যান্ড এসে নয়নের হাত ধরে অঝরে কান্না করতে লাগলো আর ক্ষমা চাইতে লাগলো। রাহেলা খানও ক্ষমা চাইতে লাগলো। নয়নের মম ড্যাড বলে ওঠে, নয়ন মানুষ বাঁচেই বা কয়দিন, এভাবে নিজের ভিতরে কষ্ট লুকিয়ে এদের ইগনোর করো না। তারা তোমার জন্মদাত্রী পিতামাতা, তাদের ক্ষমা করে দাও। মানুষ বলতে তো ভুল হয়, তাই না? শেষবার একটাই চান্স দিয়ে দাও। সবই বুঝলো নয়ন ওর জন্মদাত্রী বাবা মাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে লাগলো। নয়নের মম ড্যাড ক্ষমা চাইলে তাদেরও জড়িয়ে ধরে কান্না করে দিল। সবার সাথে মিল হয়ে গেল। তখনই নদীর দিকে চোখ গেলে দেখে নদীর চোখে পানি। নয়ন নদীর দিকে এগিয়ে যেতে নিলে নদী চলে যেতে নিবে। তখনই নদীর হাত ধরে টান দিয়ে নিজের সাথে দাঁড় করিয়ে বলল, আব্বু আম্মু, এইটা আমার ওয়াইফ নদী। বৌমার সাথে পরিচয় হয়েছে, আমাদের বৌমা পছন্দ হয়েছে। বৌমাকে আমরা অনুষ্ঠান করে তুলে নিয়ে আসব। আমার ছেলের বউ আমি নিয়ে আসব, বড় অনুষ্ঠান করে। নয়নের মম রেগে যেতে দেখে নয়ন তাড়াতাড়ি করে ওর মমকে জড়িয়ে ধরে বলে, সরি আম্মু, কিছু মনে করো না। মম একটু সরল বেশি, অল্পতেই ইমোশনাল হয়ে যায়। শুনো মম, তোমরা দুজন তোমাদের বৌমাকে একসাথে বরণ করে নিও। একসাথে অনুষ্ঠান করলে খারাপ হবে না, কি বলো সবাই? নয়নের কথা শুনে সবাই হ্যাঁ সূচক দিল। সবার কথা বলতে লাগলো। 9 দিন পর নদী বাসর ঘরে বসে আছে। নয়ন ঢুকতেই নদী বলে ওঠে, তোর এই দুনিয়াতে কেউ নাই। তুই ড্রিঙ্ক করছিলি, নেশা ও মন মতো করে করছিলি। একবার ভাবলিও না তোর কিছু হয়ে গেলে আমার কি হইতো? তুমি কি এই 9 দিন এসব কথা বুকের ভিতরে জমা রেখে আমার উপরে রেগে আছো? চুপ কর, তোর কেউ নাই, তুই এখান থেকে যা।
নয়ন কাছে গিয়ে সোজা নদীর কোমর ধরে টান দিয়ে নিজের সাথে জড়িয়ে নিয়ে ঠোঁট জোড়া এক করে দিল। নদীর রাগ এক নিমিষে গলে গেল।